নয়, তো একটু লেট হয়ে নাও। আজকে আমরা ভূগোল দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। তোমরা জানো যে তোমাদের টেস্ট পরীক্ষাকে সামনে রেখে আমরা যে ফ্রি কোর্সটা লঞ্চ করছি, তার মধ্যে আজকে তোমাদের ভূগোলের একেবারে প্রথম ক্লাসটা আজকে হবে। তো দ্রুত সবাই জয়েন হয়ে নাও। একটু দ্রুত সবাই জয়েন হয়ে নাও। আর সবাই কে কোথায় থেকে কানেক্ট আসো, আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, আমরা একটু সংক্ষেপে সবাই পরিচয় হব। সবাই কোথায় থেকে, অর্থাৎ নিজ জেলার নাম শুধুমাত্র বলবা, যে কে কোন জেলা থেকে বলছো, ঠিক আছে? আমরা শুধুমাত্র সবাই একটু নিজের জেলার নামটা কমেন্ট করবা। ভাই একটু এটা ফোন দেন তো, আমার ফোনে কেন জানি হচ্ছে না, লাইভ পাচ্ছি না। বুঝলাম না, কেটে গেল কোথায়, এমনি লেট হয়ে গেছে। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি নাদিয়া ঢাকা, তারপর হচ্ছে স্নেহা জাহান নাটোর, ইয়াসমিন জাহান বাড়ি, তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি নাদিয়া ঢাকা, তারপর হচ্ছে স্নেহা জাহান, ইসরাত জাহান নওগাঁ থেকে বলছো, উম্মে ঢাকা, আচ্ছা সৌরত, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম জান্নাত, ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া সিরাজগঞ্জ থেকে। প্রশ্ন, হ্যাঁ অবশ্যই আজকে আমি খুবই এক্সক্লুসিভ একটা ক্লাস হবে। আজকে আমি কী কী বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমেই আমি বলে দিচ্ছি, ঠিক আছে? জুলি, ওয়ালাইকুম আসসালাম, রাজশাহী আমার জেলা। আচ্ছা, নুসরাত জাহান, রাজশাহী আমার জেলা। আচ্ছা, তারপর হচ্ছে অর্পিতা রয়েছে খুলনা, বগুড়া। দ্রুত একটু সবাই আমরা জয়েন হয়ে নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাসের মধ্যে যাব, তার আগে আমরা আলোচনা করব ময়মনসিংহ, মোহনা। আচ্ছা, তো তোমরা জানাতে থাকো, আমি কিছু কথা বলি। আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস, আমি কিভাবে পুরা ক্লাসটা তোমাদের জন্য সাজাচ্ছি সেটা তোমাদেরকে প্রথমেই বলি, ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের যে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা রয়েছে মানব ভূগোল, এইখানে তোমাদের মানব ভূগোল অর্থাৎ পুরা দ্বিতীয় পত্রের বই কী কী বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করা আছে, ঠিক আছে? এবং এই অধ্যায়টা, এই কথাটা একটু ভালোভাবে শুনে, এই অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যারা ইন্টারমিডিয়েটের পরে, যারা স্বপ্ন দেখছো যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা, তাদের অ্যাডমিশন যুদ্ধের জন্য। এখন বলতে পারো যে ভাইয়া ভূগোল দ্বিতীয় পত্রে এখানে আবার অ্যাডমিশনের কি রয়েছে, আমি তোমাদেরকে সেটা ধরাই দেবো। শুধু পুরা ক্লাস তুমি আমার সাথে দাও, যে পুরা ক্লাসে আমি তোমাকে দেখাই দেবো এই অধ্যায় থেকে কিভাবে অ্যাডমিশন রিলেটেড প্রশ্ন এর মধ্যে সংযুক্ত আছে, এটা তুমি দেখতে পাবা, ঠিক আছে? তো এর জন্য সবাই একটু দ্রুত জয়েন হয়ে নাও, ঠিক আছে? আর এই অধ্যায় থেকে স্পেসিফিক কোন টপিক্স থেকে প্রশ্ন আসে, শুধুমাত্র একটা টপিক্স থেকে প্রশ্ন আসবে, সেটা আমি তোমাদেরকে উল্লেখ করে দেবো, সৃজনশীল, ঠিক আছে? আর কিছু এক্সক্লুসিভ এমসিকিউ থাকবে, ঠিক আছে? তো আমরা ভূগোল প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, ইংলিশ নিয়ে যারা বলছে যে 8:30টায় ইংরেজি প্রশ্ন, তোমাদের বনি ভাইয়া সকালে কিন্তু একটা পোস্টে দিয়েছিল, হয়তোবা তোমাদের চোখের আড়ালে চলে গিয়েছিল, তোমরা হয়তোবা দেখতে পারো নাই। ক্লাসটা এক্সচেঞ্জ হয়েছে। এক্সচেঞ্জ মানে হচ্ছে আমার ক্লাসটা ছিল হচ্ছে 10টায়, সেটা 8:30টায় এসেছে, এবং 8:30টায় যে ক্লাসটা ছিল অর্থাৎ তোমাদের বনি ভাইয়ার ইংরেজি ক্লাস, সেটা 10টায়।
ঠিক আছে, বনি ভাইয়ের ক্লাসটা হবে কয়টা? ঠিক 10টার সময়। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা একটু কমেন্ট সেকশন তোমরা বন্ধ রাখো, যে যেখানে আছো একটু এখন মনোযোগ দাও। আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি, তোমরা এখন ক্লাসে মনোযোগ দাও। কমেন্ট সেকশন বন্ধ রাখো। আলোচনা হবে, আমি আবারও বলছি, ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় মানব ভূগোল নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা শুরু করি। দেখো, আমি যেখান থেকে শুরু করবো একেবারে বেসিক থেকে, ভূগোলের একেবারে বেসিক থেকে আমি তোমাদেরকে শুরু করতেছি। তোমরা জানো ভূগোলের ইংরেজি যেটা প্রতিশব্দ সেটা হচ্ছে জিওগ্রাফি। আচ্ছা, জিওগ্রাফি শব্দটি তোমরা সবাই জানো যে জিওগ্রাফি শব্দটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি। জিও শব্দের অর্থ হচ্ছে ভূ অথবা হচ্ছে পৃথিবী, এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। আমি বেসিক থেকে একেবারে তোমাদের জন্য শুরু করতেছি। অর্থাৎ জিওগ্রাফি শব্দের যদি টোটালি আমরা মিনিং করি যে জিওগ্রাফি শব্দের অর্থ কী, তাহলে যে মূল কথাটি আসে সেটা হচ্ছে পৃথিবীর বর্ণনা। মানে ভূগোলে মূল আলোচনার বিষয়টা হবে হচ্ছে পৃথিবীকে নিয়ে। কাকে নিয়ে? পৃথিবীকে নিয়ে। পৃথিবীর আদি মানে প্রান্ত থেকে সে পৃথিবীর সৃষ্টি হয়েছে কোথা থেকে, পৃথিবীর ভেতরে কী হয়েছে, বাইরে কী হয়েছে, পৃথিবীকে কেন্দ্র করে যে মানুষের জীবন ধারণটা আছে, এই টোটালিটাই আলোচনা করা হবে হচ্ছে তোমাদের জিওগ্রাফিতে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিকভাবে বলতেছি। এবং তোমরা সবাই জানো যে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে ইরাটোথেনিস। ঠিক আছে, যার কারণে তাকে ভূগোলের জনক বলা হয়, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, এই কথাটি আমরা সবাই জানি যে এইটা মোটামুটি বেসিক, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখানে এখন যেটা দেখো যে ভূগোলের দুইটা যেটা পত্র, ভূগোলে তোমরা জানো যে ভূগোলের দুইটা পত্র তোমরা যেটা নিয়ে আলোচনা করো, অর্থাৎ তোমাদের প্রথম পত্র যেটা রয়েছে এইটা কিন্তু প্রাকৃতিক ভূগোল, আর যেটা দ্বিতীয় পত্র রয়েছে এটা মানব ভূগোল। এই জায়গাটা হচ্ছে মেন বোঝার বিষয়। ঠিক আছে, প্রাকৃতিক ভূগোল এবং হচ্ছে মানব ভূগোল, এই জায়গাটা হচ্ছে আমাদের মেন বোঝার বিষয়। দেখো, তোমরা যখন প্রথম পত্র পড়লাম, ঠিক আছে, যারা পড়ে আসছো আমি জানি, তোমার যেহেতু ব্যাচটা হচ্ছে টেস্টকে কেন্দ্র করে, তো আচ্ছা জিওগ্রাফি মনে থাকে না, আমার সাথে থাকো। আমি টোটালি কমেন্ট সেকশন বন্ধ রাখো, তোমরা কমেন্ট বন্ধ রাখো, একটু ক্লাসের দিকে মনোযোগ দাও। দেখো, প্রথম পত্র যেটা, আমি তোমাদের সমস্যা আমি তো ফিল করতে পারবো, আমি বলতেছি, আমি দেখো আমি কথা বলতেছি, কি সমস্যা তোমাদের, সেই সমস্যার সমাধান আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথম পত্র যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এখন দেখো, আবার আমরা একটু আগের কথায় চলে যাই যে ভূগোল মানে কি বলছিলাম, জিওগ্রাফি মানে হচ্ছে পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি মানে কি? পৃথিবীর বর্ণনা। এখন এই পৃথিবীর মধ্যে যেগুলো প্রকৃতিগতভাবে সৃষ্টি, এই কথাটি ভালোভাবে শুনে মাথায় রাখো, এখান থেকে একটা না একটা এমসিকিউ পাবে। কিভাবে পাবে সেটাই আমি বলে দিচ্ছি, মানে বিশাল একটা বিস্তৃতি বিষয় আমি তোমাদেরকে ছোট করে দিচ্ছি। তো প্রথম পত্র যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, অর্থাৎ পৃথিবীর মধ্যে যেগুলো প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে। প্রকৃতিগতভাবে কি সৃষ্টি হয়েছে ভাইয়া? দেখো, পাহাড় পর্বত আমি যদি বলি, এগুলো কি মানুষ কোনোভাবে সৃষ্টি করছে? অবশ্যই না। আমি যদি বলি পৃথিবীর অভ্যন্তরীণ যে গঠনটা, ওই যে তোমরা যারা পড়ে আসো অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তারপর আমরা যদি বলি যে সমুদ্রের মধ্যে যে স্রোত সৃষ্টি হচ্ছে, স্রোত কি মানুষের জন্য সৃষ্টি হচ্ছে? অবশ্যই না। শর্টকাটে যেটা মনে রাখবা যে আমাদের পৃথিবীর মধ্যে যেগুলো প্রকৃতিগতভাবে হয়, প্রকৃতিগতভাবে তো বোঝো যে যেটার পেছনে মানুষের হাত নেই, ন্যাচারালি যেটা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাকৃতিক ভূগোল। মানে ভূগোলের প্রধান দুইটা শাখা, একটা গাছের যেরকম মনে করো যে দুইটা ডাল বের হয়ে যায় না, যেটাকে আমরা শাখা বলি, তো এইখানে ভূগোলের ক্ষেত্রে এই দুইটা শাখা, একটা হচ্ছে প্রথম পত্র যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আর দ্বিতীয় পত্র এটা হচ্ছে মানব ভূগোল। এই দুইটা শাখায় ভাগ করা হয়। প্রাকৃতিক ভূগোল আমরা কোনটা আলোচনা করব? যেটা তোমরা প্রথম পত্রে, যে তোমার মনে করো যে পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন, তারপর হচ্ছে জলবায়ু, তারপর হচ্ছে সমুদ্র, তারপর হচ্ছে তোমার জোয়ার ভাটা, সমুদ্র স্রোত, এই যে যাবতীয় বিষয়, এগুলো কি মানুষ কোনোভাবে সৃষ্টি করে? অবভিয়াসলি না, এটা হচ্ছে প্রকৃতিগতভাবে সৃষ্টি। এর কারণে এইগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোল। ক্লিয়ার? আচ্ছা,
এখন আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে মানব ভূগোল নিয়ে। আমাদের কি বিষয় নিয়ে আলোচনা হবে? মানব ভূগোল। দ্বিতীয় পত্রের টোটালি যেটা আলোচনা হয়েছে টোটালি হচ্ছে মানব ভূগোল। ঠিক আছে, ভূগোলের যে দুইটা শাখা, প্রথম শাখাটা প্রাকৃতিক ভূগোল, এটা হচ্ছে তোমাদের প্রথম পত্রে, আর দ্বিতীয় পত্রে যেটা সেটা হচ্ছে মানব ভূগোলের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এখন মানব ভূগোলে কি, এখন এই পৃথিবীর মধ্যে বেশ কিছু কার্যাবলী রয়েছে যেগুলো আমরা মানুষ সম্পাদন করি। যেমন আমি যদি বলি যে ব্যবসা বাণিজ্য, আমি যদি বলি পৃথিবীতে যে পরিবহন ব্যবস্থা চলছে, পরিবহন ব্যবস্থা, খনিজ সম্পদ, এই যে যাবতীয় বিষয়গুলো, এগুলো কি প্রকৃতিগতভাবে হয়? আমরা প্রকৃতিকে ব্যবহার করি, প্রকৃতিকে ব্যবহার করে পৃথিবীর মধ্যে এই যে কার্যাবলীগুলো সম্পাদন করি আমরা মানুষ, এটাই হচ্ছে মানব ভূগোল। এটা কি বললাম? এটাই হচ্ছে মানব ভূগোল। এখন এইখান থেকে তোমাদের কিভাবে প্রশ্ন আসে, এখন এখান থেকে তোমাদের প্রশ্নটা কিভাবে আসে এবং তোমাদের সমস্যাটা কি আমি সেটা বলছি। দেখো এখান থেকে যেভাবে প্রশ্ন আসে, যে মনে করো যে পরিবহন ব্যবস্থা, এমসিকিউতে কিন্তু এখান থেকে মাস্ট একটা না একটা এমসিকিউ থাকে। এই কি শুধুমাত্র তুমি এখান থেকে ট্রিক্সটা জেনে নাও যে এখান থেকে কিভাবে তোমরা সলভ করবা। দেখো পরিবহন ভূগোল মনে করো বলছে, ঠিক আছে, যে পরিবহন ভূগোল, ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়। এখন তুমি এটা চিন্তা করবা যে এই যে পরিবহন, পরিবহন মানে কি, যে ট্রেন চলাচল করছে, বিমান চলাচল করছে, রিক্সা, ট্রেন, বাইক, এই যে যাবতীয় চলাচল করছে, এই টোটালি মিলে হয় হচ্ছে পরিবহন ভূগোল। এখন বলো তো একটা ট্রেন কি প্রকৃতিগতভাবে যায়? একটা বাস কি এমনি এমনি চলে যায়? প্লেন কি এমনি এমনি ওড়ে? অবশ্যই না। এই পরিবহনের যে সেক্টরটা রয়েছে এটা কিন্তু মানুষ সম্পাদন করে, এই কাজগুলো কে করে? মানুষ করে। এখন মানুষ করলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে মানব ভূগোল। সেটা কি হবে? মানব ভূগোল। ঠিক আছে, তোমাদের এমসিকিউতে থাকবে নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা, নিচের কোনটি মানব ভূগোলের শাখা, এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে। তুমি শুধু এটা সেট করে নিবা যে ওটা প্রকৃতিগতভাবে হয়েছে না মানুষ হয়েছে, প্রকৃতিগতভাবে হয়েছে না মানুষ হয়েছে। যদি প্রকৃতিগতভাবে, যদি আমি বলি যে যে সমুদ্র স্রোত, আমি বললাম সমুদ্র স্রোত, এখন আমি যদি বলি যে সমুদ্র স্রোত কীভাবে সৃষ্টি হয়েছে, এখন সমুদ্র স্রোত কি মানুষ গিয়ে সাঁতার কেটে কেটে সমুদ্র স্রোত সৃষ্টি করছে? অবশ্যই না। সমুদ্র স্রোতটা কীভাবে সৃষ্টি হয়েছে? প্রাকৃতিক বায়ু প্রবাহের মাধ্যমে। বায়ু প্রবাহ, এখন বায়ু প্রবাহটা কি? মানুষ তো বায়ু প্রবাহ করেনি, প্রকৃতির এটা হচ্ছে ন্যাচারাল একটা ক্ষমতা। তো এই যে এটা সমুদ্র স্রোত, এখন এটা কিভাবে হচ্ছে? অবশ্যই এটা কিভাবে হচ্ছে? প্রকৃতিগতভাবে হচ্ছে। তার মানে কি এটা যাবে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে। এই কনসেপ্টটা তোমাদের প্রথমে ক্লিয়ার থাকতে হবে যে প্রাকৃতিক ভূগোল কি এবং হচ্ছে মানব ভূগোল কি। ঠিক আছে, আচ্ছা তো এই হচ্ছে আমাদের টোটালি আলোচনা। এখন যেটা কথা, আমরা দ্বিতীয় পত্র নিয়ে পড়ছি, টোটালি আমি আবারও বলছি এটা হচ্ছে মানব ভূগোল নিয়ে আলোচনা করা। এখন তোমাদের যেটা সমস্যা, আমি তোমাদের এখন সমস্যা নিয়ে বলছি, তোমাদের অ্যাকচুয়াল সমস্যাটা কি হয় ভূগোলে। আমি জানি তোমরা যারা ভূগোল, বেশিরভাগই ভূগোল নেয় না ইন্টারমিডিয়েটে, কেন নেয় না? ভয়ে নেয় না। ভূগোলের মতো মজার সাবজেক্ট, দ্বিতীয়ত রেজাল্ট করা সহজ এরকম সাবজেক্ট আর কোনো নাই। আমি বলবো এটা মানবিক বিজ্ঞান বিভাগে যে কয়টা সাবজেক্ট রয়েছে, তুমি হয়তো বলতে পারো ভাইয়া কেন কীভাবে মানবিক, আমি বলতেছি মানবিক বিভাগে যে কয়েকটা সাবজেক্ট রয়েছে তার মধ্যে সব থেকে সহজ এবং রেজাল্ট ভালো করা যায়, সহজে রেজাল্ট ভালো করা যায়, আমি সহজ বলবো না, সহজে রেজাল্ট ভালো করা যায় হচ্ছে ভূগোল। ঠিক আছে, সেটা এখন কিভাবে? আচ্ছা এখন যেটা নিয়ে আমি শুধু বলছি যে আমার সাথে ক্লাসে থাকো, আমি তোমাকে ডিটেলসে দেখা দিচ্ছি। দেখো তোমরা যদি প্রাকৃতিক ভূগোলের কথা বলো, যে প্রাকৃতিক ভূগোলের স্যার মানে যেটা প্রথম পত্রে, তোমাদের আমি যদি ভুল না করি তোমাদের ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে প্রাকৃতিক ভূগোল নিয়ে। অর্থাৎ পৃথিবীর অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, পাহাড় পর্বত চিনতে পারো না। পাহাড় পর্বত চিনতে পারলেও জলবায়ুর চিনতে পারো না, যে জলবায়ু অঞ্চল যেভাবে ভাগ করা হয়েছে এটাও যদি পারো, তোমরা সমুদ্র স্রোত পারো না, যে এই সমুদ্র স্রোত, বেঙ্গলিয়া সমুদ্র স্রোত, কুমেরু স্রোত কোন মহাসাগর দিয়ে কোন দিকে চলে যাচ্ছে, কোনটা উষ্ণ স্রোত কোনটা শীতল স্রোত, তোমরা এগুলো চিহ্নিত করতে পারো না। আবার আরেকটা যেটা জটিল টপিকস আছে সেটা হচ্ছে বায়ু প্রবাহ নিয়ে। বায়ু প্রবাহের কথা যদি বলি, তোমরা চিত্রের সাহায্যে ধরতেই পারো না কোনটা অয়নবায়ু বোঝাচ্ছে, কোনটা তোমার বাণিজ্য বায়ু বোঝাচ্ছে, কোনটা তোমার মৌসুমী বায়ু বোঝাচ্ছে, তোমরা এটা চিন্তাও করতে পারো না। কেন পারো না জানো? তোমরা ভূগোল মুখস্থ করতে চাও। তোমাদের মেন যেটা সমস্যা আমি বলবো, ভূগোল প্রথম পত্রের কথা বলছি, তোমরা ভূগোল মুখস্থ করতে চাও। ভূগোল একদমই মুখস্থর বিষয় না।
ভূগোল প্রথম পত্র যেটা আছে এটা টোটালি তোমাকে একটা চিত্র দিয়ে টোটাল তোমাকে বুঝিয়ে দেবে। তুমি শুধুমাত্র একটা ছবি দিয়ে তুমি তাই ছবির ওপর 2-3 পেজ লিখতে পারবা, তুমি যদি শুধু জিনিসটা বুঝে পড়ো। আর তুমি যদি চিন্তা করো যে ওই 2-3 পেজটা আমি মুখস্থ করে চিত্র বুঝবো, তাহলে ভাইয়া ওটা হবে না। তুমি একটা চিত্র দেখে 2-3 পেজ লিখতে পারবা, এটা হচ্ছে ভূগোল প্রথম পত্র। তোমার সেটা কি বুঝে পড়তে হবে, ঠিক আছে? এখন এই যে তানজিনা বলছে যে তার নাকি সমুদ্র স্রোতে সমস্যা রয়েছে। আমি তো বললাম আমি তো তোমাদের সমস্যাটা চিহ্নিত করতে পারি, কিন্তু আমি বলতেছি যারা আমাদের তোমরা জানো এর আগে একটা কোর্স লঞ্চ হয়েছিল বেসিক টু অ্যাডভান্স, যেটা কোর্স লঞ্চ চলছিল বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? সেটা 5.0 যেটা করছিল, ওখানকার বেশ কিছু স্টুডেন্টও আমার এখানে আছে, সেখানে 7-8টা আমি অলরেডি ক্লাস নিয়েছি এবং 5-6টা অধ্যায় শেষ করে দিয়েছি। আমি গ্যারান্টি দিতে পারবো যারা আমার ক্লাসগুলো রেগুলার করছিল বেসিক টু 5 যেটা বেসিক টু অ্যাডভান্স 5.0-তে, আমি গ্যারান্টি দিতে পারবো তারা এখন দাঁড়ায় থেকে বুঝাই দিতে পারবে। হয়তো বা ক্লাস নিতে পারবে না, তারা এত পরিপক্ক হয় না, কিন্তু যারা রেগুলার ক্লাস করছে, বিশেষ করে বেশ কিছু স্টুডেন্ট আছে যারা রেগুলার ক্লাস করছে, তারা আমাকে ফিডব্যাক দিয়েছে। এখন বলতে পারো যে ভাই এত কনফিডেন্স কীভাবে পাচ্ছেন, আমি বলতে পারি কারণ তারা আমাকে আমি একেবারে শতভাগ এরকম ফিডব্যাক পেয়েছি যারা ভূগোল প্রথম পত্রে যাদেরকে আমি এইভাবে পড়াইছি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কথা। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে দ্বিতীয় পত্রের কি সমস্যা? দ্বিতীয় পত্রের সমস্যাটা কি আমি তোমাদেরকে বলি, একেবারে সহজ সলিউশন। আমি একটা সলিউশন দিব, তোমাদের বই দেখবে অর্ধেক কমে গেছে। এখন সেটা কিভাবে দেখো, আমি একেবারে তুমি ভালো করে মনোযোগ দাও যে এখন আমি বলতেছি, দেখো দ্বিতীয় পত্রে তোমাদের সমস্যাটা কি। দ্বিতীয় পত্রের সমস্যা হচ্ছে এইখানে তোমাদের প্রচুর ইনফরমেশন, হিউজ পরিমাণ ইনফরমেশন। দ্বিতীয় পত্রে যারা ভয় করো, যারা বলো যে প্রথম পত্র সহজ দ্বিতীয় পত্র কঠিন, তাদের আমি বলি তাদের কাছে কি জিনিসটা কঠিন লাগে, এখানে হিউজ পরিমাণ তোমরা ইনফরমেশন দেখে ভয় পাও। যখনই তোমরা বইটা খুলো দেখো হচ্ছে ধান উৎপাদনে 10টা দেশে 10টা দেশের সিরিয়াল করে নাম মুখস্থ রাখবো কিভাবে, গম উৎপাদনে 10টা দেশে সেদের আমি নাম মুখস্থ রাখবো কিভাবে, খনিজ উত্তোলনে 10টা দেশের আমি 10টা দেশের নাম মুখস্থ করা লাগবে। তুমি যদি আমাকে দেখাইতে পারো যে কোনোবার বইয়ে আসছে যে ধান উৎপাদনে অষ্টম কোন দেশ, ধান উৎপাদনে 7 নম্বরে আছে কোন দেশ, গম উৎপাদনে 8 নম্বরে আছে কোন দেশ, খনিজ মনে করো যে কি বলি যে মনে করো কয়লা উত্তোলন বা পেট্রোলিয়াম উত্তোলনে 7 নম্বরে কোন দেশ, কোনো পরীক্ষাতে তুমি দেখাতে পারবা না যে সপ্তম অষ্টম নবম আসে। তাহলে ভাই এখান থেকে কি পড়বো, ভালো করে মনোযোগ দাও। এখান থেকে আমি আবারও বলছি এই জায়গাটা ভালো করে মনে দাও, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে টপিকসটা থাকবে এখানে, মনে করো এখানে বলা থাকলো হচ্ছে তোমার খনিজ তেল, ঠিক আছে? তোমরা বইয়ে পাবা যে খনিজ তেল উত্তোলনে 10টা দেশের দেখবার নাম দেওয়া আছে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু যে লৌহ শিল্পের ক্ষেত্রে 10টা দেশের নাম, তারপর হচ্ছে তোমার এই যে খনিজ তেল উত্তোলনে, পেট্রোলিয়াম গ্যাস উত্তোলনে, তারপর হচ্ছে ধান উৎপাদন, গম উৎপাদন, এই যাবতীয় ক্ষেত্রে তোমাদের যে সমস্যা হয় এই তথ্যগুলো তোমরা মনে রাখতে পারো না। তোমাদের কি সবারই সমস্যা হচ্ছে? সুস্মিতা, ফার্স্ট পেপার বেশি কঠিন লাগে আমি জানি, কিন্তু ফার্স্ট পেপার আসলে সব থেকেই যে বিষয়, আমি এক কথায় যেটা বলে প্রথম পত্র হচ্ছে তোমাদের টোটালি হচ্ছে বোঝানোর বিষয়, ঠিক আছে? প্রথম পত্র তোমাদের শুধু বোঝাইতে হবে, এখানে হচ্ছে তোমাদের বোঝানো, মুখস্থর খুব একটা কিছু নেই। দ্বিতীয় পত্র হচ্ছে বোঝানোটা কম, মুখস্থ তোমাদের বেশি। কিন্তু তোমাদের যেহেতু টেস্ট পরীক্ষা হচ্ছে দ্বিতীয় পত্র পর, তার জন্য তোমাদের ব্যাড লাক যে আমাকে দ্বিতীয় পত্র ক্লাস নিতে হচ্ছে। কিন্তু আমি জানি যে তোমাদের বেশিরভাগের কাছে প্রথম পত্র কঠিন লাগে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা সবার কি সমস্যা হচ্ছে নেট প্রবলেম? একটু বলো তো, অনেকে অনেকক্ষণ থেকে বলতেছে যে সমস্যা হচ্ছে। আমার তো মনে হয় না যে, হ্যাঁ ভূগোল দ্বিতীয় পত্রে এমসিকিউ অনেক কঠিন ছিল, যে বললাম না প্রচুর পরিমাণে ইনফরমেশন, তোমাদের সহজ করে যদি পড়ো তখন দেখবে ছোট হয়ে যাচ্ছে। এখন কীভাবে পড়বে আমি ভালো করে বলে দিচ্ছি, দেখো মনে করো খনিজ তেল, খনিজ তেলে জাস্ট টপ 3 পড়বা,
কি বললাম, টপ 3, যে খনিজ তেল উত্তোলনে মনে করো শীর্ষে হচ্ছে রাশিয়া, ঠিক আছে, রাশিয়া। দ্বিতীয়তে হচ্ছে সৌদি, আর 3 নম্বরে মনে করো হচ্ছে আমেরিকা, অর্থাৎ মনে করো যে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। এই 3টা দেশে মনে রাখবা। যদি এখান থেকে এমসিকিউ আসবে কিভাবে, তেল উত্তোলনে, খনিজ তেল উত্তোলনে শীর্ষে কোন দেশ রয়েছে, তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে ধান উৎপাদনের শীর্ষে কোন রয়েছে অথবা দ্বিতীয় কোন রয়েছে, এর নিচে গেলে সর্বোচ্চ তৃতীয়। এই সর্বোচ্চ তোমরা যখন যেটা পড়বা শুধুমাত্র 3টা জিনিস পড়বা, ঠিক আছে। নেটে কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ দিছেন? হ্যাঁ, এমসিকিউ না দেয় তো 800টা স্লাইড হয়ে গেছে। আচ্ছা থাক তাহলে। হ্যাঁ, নেট প্রবলেম হচ্ছে বলতেছে সবাই। আচ্ছা, এখানে হচ্ছে নেটে ওয়াইফাই সবারই সমস্যা হচ্ছে, ঠিক আছে, কিছুই করার নাই আসলে, ব্যাড লাক। আচ্ছা হ্যাঁ, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি সব বুঝাই দেবো। আচ্ছা, তো যেটা আমি এর কারণে শর্টকাট করে তোমাদের বোঝাই দিচ্ছি যে দ্বিতীয় পত্রে যখন ইনফরমেশনগুলো পড়বা শুধুমাত্র টপ 3 পড়বা। আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। যেমন আমি যদি বলি যে খনিজ তেল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কি, এর যদি টপ 10-এর মধ্যে থাকে তাহলে পড়ার দরকার আছে, দরকার নাই তাছাড়া, ঠিক আছে। ধান উৎপাদনে যদি বাংলাদেশ টপ 10-এর মধ্যে থাকে তাহলে বাংলাদেশ পড়বা। অর্থাৎ আমি যেটা শর্টকাটে বলতে চাচ্ছি যে যখন যেটা নিয়ে ইনফরমেশন পড়বা শুধুমাত্র টপ 3 পড়বা আর বাংলাদেশের অবস্থানটা পড়বা। ক্লিয়ার? এইটা বললে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এতটুকু পড়লে আর কোনো সমস্যা হবে না। 10টা দেশের নাম তোমার সিরিয়াল করে মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র টপ 3 পড়বা, প্রথম অবস্থানে কে, দ্বিতীয় অবস্থানে কে এবং তৃতীয় অবস্থানে কে, এবং অ্যাট লাস্টে গিয়ে বাংলাদেশের অবস্থানটা কোথায়, এটা জিনিস শুধুমাত্র পড়বা, তাহলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দ্বিতীয় পত্রে আলোচনা করব। আমাদের মূল আলোচনা আমরা ক্লাসে চলে যাই এখন, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে যে সংজ্ঞাটি রয়েছে, একেবারে গুরুত্বপূর্ণ সংজ্ঞা। দেখো যে মানব ভূগোলের, আচ্ছা ওয়াইফাই এখানে সমস্যা করতেছে, আমার আসলে এখানে কিছু করার নাই। আচ্ছা, মানব ভূগোলের এখানে দেখো ধারণা, সর্বপ্রথম যে সংজ্ঞাটি রয়েছে এই সংজ্ঞাটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, বিশেষ করে ক নাম্বারে বিগত সালে সম্ভবত 2017 সাল 18 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছে, মানব ভূগোল কাকে বলে, ঠিক আছে। তো এর আগে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিছি, ঠিক আছে। তো দেখো যে মানব ভূগোল হচ্ছে ভূগোলের সেই শাখা যেখানে মানুষ ও তার কার্যকলাপ, সমাজ, অর্থনীতি ও পরিবেশের সাথে মানুষের সম্পর্ক, এইসব বিষয়ে ভূগোলগত বিশ্লেষণ করা হয়। এটাকে আমরা বলি হচ্ছে মানব ভূগোল, ঠিক আছে। অর্থাৎ মানব ভূগোল হচ্ছে ভূগোলের সে, দেখো এখানে বলা আছে, আমি একটু আগে যেটা তোমাদেরকে বললাম যে মানুষ তার কার্যকলাপ, আমি তোমাদের কি বললাম যে পৃথিবীর মধ্যে মানুষের কার্যকলাপ, এখানে পরিবহন, খনিজ সম্পদ উত্তোলন, এই সকল বিষয়গুলাই হচ্ছে তোমার মানব ভূগোল। এখানে সমাজ, অর্থনীতি, পরিবেশ, এই সব কিছু নিয়ে আলোচনা করা হয় হচ্ছে মানব ভূগোলের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশের মানচিত্র আবশ্যক, বাংলাদেশের মানচিত্র প্লাস হচ্ছে তোমাদের ওয়ার্ল্ড ম্যাপ। ভূগোল পড়তে হলে বাংলাদেশের মানচিত্র প্লাস ওয়ার্ল্ড ম্যাপ দুটাই লাগবে, ঠিক আছে, দুটাই লাগবে। এখন তোমরা ফাঁকিবাজি করে চলে যাবা, ম্যাপ পড়বা না, তোমরা অ্যাডমিশনে গিয়ে কি করবা, অ্যাডমিশনে যখন তোমার আন্তর্জাতিক সাধারণ জ্ঞান, যেহেতু সাধারণ জ্ঞান জিকে যেটা তোমরা শর্টকাটে বলতে হয়তো বা জানো, তোমাদের বাংলাদেশ চ্যাপ্টার এবং হচ্ছে আন্তর্জাতিক যখন ধরা হয়, তোমাকে ভাই প্রথমেই মানচিত্র পড়া লাগবে। তোমাকে প্রথমেই, যে সে সায়েন্স থেকে এসে আর্টসে প্রিপারেশন নিক বা যার ভূগোল নাই সেও এসে প্রিপারেশন নিক, সে যখন অ্যাডমিশন এসে প্রিপারেশন নেবে আন্তর্জাতিক জ্ঞানে তাকে প্রথমে ওয়ার্ল্ড ম্যাপ হাতে ধরাই দেওয়া হবে, দিয়ে প্রত্যেকটা মহাদেশ চিনাই দেওয়া হবে, মহাদেশের মধ্যে গিয়ে কোন কোন দেশের মুদ্রা কি, কোন কোন দেশের রাজধানী কি, সব কিছু আলোচনা করা হবে, যেটা তুমি ভূগোলের মধ্যে জানতে পারবা। অর্থাৎ তোমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাচ্ছে, তুমি এখানে ভূগোলে ইমপ্রুভ করতেছো, অ্যাডমিশনের জন্য তুমি এক ধাপ এগিয়ে যাচ্ছ, ঠিক আছে। সেটা আমি আলোচনা করতেছি অ্যাডমিশনটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো হচ্ছে মানবিক ভূগোলের প্রধান শাখা,
ঠিক আছে, আমরা মানবিক ভূগোলের কি কি শাখা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা এখন জানার বিষয়। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা হচ্ছে আলোচনা করব হচ্ছে জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোলে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, যে কোনো একটা দেশের জনসংখ্যার ঘনত্বটা কি, জনসংখ্যার বৃদ্ধির ফলে কি কি সমস্যা হচ্ছে, এছাড়া সেই জায়গা কোনো একটা অঞ্চলের মধ্যে নারী পুরুষ অনুপাতটা কত, এই যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে জনসংখ্যা ভূগোলে, অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আলোচনা আছে জনসংখ্যা। এছাড়া এখানে গিয়ে তোমরা দেখতে পাবো হচ্ছে অভিবাসন, যে কোনো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতেছে, এই যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে আলোচনা করব হচ্ছে জনসংখ্যা বলে। কমেন্ট সেকশন একটু তোমরা বন্ধ রাখো, একটু ক্লাসের দিকে মনোযোগ দাও। আচ্ছা, দ্বিতীয় পত্র যেটা সেটা আলোচনা হচ্ছে বসতি ভূগোল। দ্বিতীয় পত্রের আলোচনা কি, সেটা হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে বসতি ভূগোল নিয়ে, অর্থাৎ যেটা তোমাদের মানব বসতি বলে একটা অধ্যায় চ্যাপ্টার তোমরা পাবে। আচ্ছা, এই অধ্যায়টা যেটা প্রথম পত্রটা, এইখানে মূল আলোচনাটা হচ্ছে পুরা বইয়ে তোমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করবা সেটা সংক্ষেপে সামারাইজ করে দেওয়া আছে হচ্ছে এই প্রথম পত্রটাতে। ঠিক আছে, তো নেট খারাপ হলে এখন আমি কি করব, ওয়াইফাইয়ের সমস্যা, আমার হাতে কিছু নাই। আচ্ছা, এখানে দেখো হচ্ছে এখন আমরা আলোচনা করব হচ্ছে মানব বসতি। মানব বসতিতে আমরা যখন আলোচনা করব তখন আমরা দেখব গ্রাম ও হচ্ছে শহরের গঠন। আচ্ছা, একজন প্রশ্ন করছে হচ্ছে জন্মহার এবং হচ্ছে মৃত্যুহারের মধ্যে পার্থক্য কি একটু বলেন আলমগীর। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আলোচনা, তারপরে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে তোমাদের যেটা প্রশ্ন, জন্মহার এবং হচ্ছে মৃত্যুহার। ঠিক আছে, জন্মহার এবং মৃত্যুহার হচ্ছে কোনো একটা বছরের, মনে করো তোমাদের একটা গ্রাম, এটা মনে করো একটা গ্রাম, এটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে ক। ঠিক আছে, এই ক নামক দেশে প্রতি বছরে কি পরিমাণ সন্তান জন্মগ্রহণ করলো, কি পরিমাণ সন্তান জন্মগ্রহণ করলো সেটা হচ্ছে জন্মহার। আর ওই গ্রামে এক বছরে কতজন মানুষ মারা গেল সেটাকে আমরা বলবো হচ্ছে মৃত্যুহার। ঠিক আছে, এটা হচ্ছে জন্মহার এবং হচ্ছে মৃত্যুহার। আই থিঙ্ক তোমাদের বুঝে গেছো জন্মহার এবং মৃত্যুহার। আচ্ছা, তো বসতি ভূগোল আমরা যেটা আলোচনা করব যে গ্রাম এবং শহরের গঠনটা কি। আমরা যখন গ্রামের বিশ্লেষণে যাব তখন দেখব যে গ্রামের রাস্তাঘাট হচ্ছে বেশিরভাগই হচ্ছে কাঁচা মাটির, এছাড়া বাড়িঘর হচ্ছে খুব একটা বহুতল বিশিষ্ট বাড়িঘর পাওয়া যায় না গ্রামে। এছাড়া জনসংখ্যার ঘনত্ব শহরের তুলনায় তুলনামূলকভাবে কম, এটা পাবো হচ্ছে আমার গ্রামীণ বসতিতে। এরপর যদি আমরা শহরের গঠনে যাই, শহরের গঠনেতে আমরা যেটা পাবো, আচ্ছা, এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে শহরের মধ্যে আমরা যেটা পাবো যে তুলনামূলকভাবে চিকিৎসা ব্যবস্থা ভালো। তারপর হচ্ছে সেইখানে গিয়ে আমরা মোটামুটি আমরা যেটা দেখতে পাবো যে সেখানকার বহুতল বিশিষ্ট ভবন আমরা দেখতে পাবো, পরিবহন ব্যবস্থা ভালো, চিকিৎসা ব্যবস্থা ভালো, শিক্ষা ব্যবস্থা ভালো, এই যাবতীয় বিষয় ভালো পাবো হচ্ছে শহরের গঠন, অর্থাৎ গ্রাম এবং শহরের টোটাল গঠন আমরা পাবো। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আচ্ছা তোমরা কমেন্ট বন্ধ করো, নেটের বিষয়ে কিছু নাই, যেভাবে ক্লাস হচ্ছে সেভাবে একটু কষ্ট করে ক্লাস করতে হবে, একটু কষ্ট করে তোমরা কমেন্টটা বন্ধ রাখো। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে বসতির ধরন ও বিন্যাস, অর্থাৎ যদি শহর বসতির কথা আমরা বলি যে নগরে বসতিগুলো অনেক ঘন বসতি হয় গ্রামীণ বসতির তুলনায়, এই যে বসতির ধরন এবং বিন্যাস, এই যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে বসতি ভূগোল। এছাড়া শহর নগরায়ন এবং নগর পরিকল্পনা, এই যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে বসতি ভূগোলের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে যেটা তিন নাম্বার যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। ঠিক আছে, দেখো আমি যেটা বললাম যে এখনো তুমি ভালো করে কথাটা মাথায় রাখো, আমরা কিন্তু আছি হচ্ছে মানব ভূগোলের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ ভূগোলে যে সেক্টরগুলো মানুষ কার্যকরী সম্পাদন করে, মানে পৃথিবীর মধ্যে যে কাজগুলো মানুষে করে। এখন দেখো হচ্ছে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে, দেখো ব্যবসা বাণিজ্য, একটা দেশের সাথে অন্যান্য দেশের বাণিজ্য, একটা অঞ্চলের সাথে অন্য একটা অঞ্চলের বাণিজ্য,
অথবা কৃষির যে আলাদা আলাদা মানে যে অঞ্চলভেদে যে কৃষির আলাদা আলাদা উৎপাদন, যেমন আমাদের দক্ষিণ এশিয়া এইগুলো হচ্ছে আমরা ধান উৎপাদনের শীর্ষ, আবার যদি মধ্যপ্রাচ্যের কথা বলি তারা আবার হচ্ছে গম উৎপাদনের শীর্ষ। এই যে অঞ্চলভেদে আলাদা আলাদা ফসল উৎপাদন, এই যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে অর্থনৈতিক ভূগোলে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকেও কিভাবে এমসিকিউ আসে, এখানে কিন্তু সৃজনশীল আসবে না, সিকিউ আসবে না, এখান থেকে এমসিকিউ আসবে। কিভাবে আসবে, মনে করো আসবে যে নিচের কোনটি, এভাবে দিবে যে নিচের কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত, তখন এইখানে তোমার এই যে এইগুলো অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে থাকতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা থাকতে পারে যে নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের উৎস, নিচের কোনটি মানব ভূগোলের শাখা, এইভাবে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা অর্থনৈতিক ভূগোলে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক ভূগোল। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে সামাজিক ভূগোল, ঠিক আছে। আচ্ছা, সামাজিক ভূগোলে আমরা আলোচনা করব হচ্ছে বিভিন্ন একটা সমাজ পরিবারের গঠনটা কিভাবে হয়। তারপর নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে যে এই যে সমাজ ব্যবস্থা এর মধ্যে যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, এখানে যে লিঙ্গ ভেদগুলো রয়েছে, এইখানে যে সমাজের যে পারিবারিক কাঠামো, একক পরিবার, যৌথ পরিবার, এই যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে সামাজিক ভূগোলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। সাংস্কৃতিক ভূগোলে আমরা যেটা আলোচনা করব যে দেখো তোমরা লক্ষ্য করবা পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গার সবার কি পোশাক এক? হ্যাঁ, আমাদের মনে করো যে ভারতীয় উপমহাদেশের যে কমন পোশাক, মনে করো আমাদের বাঙালিদের যে সংস্কৃতির পোশাক, যে লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, এই যে যে পোশাক, মেয়েদের জন্য শাড়ি, এই যে আমাদের যে একটা নিজস্ব সংস্কৃতি, এটা কি ইউরোপিয়ানরা পালন করে? তারা কি সেম পোশাকগুলো পরে? তারা কিন্তু পরে না। আবার আমরা যে বাংলা ভাষার কথা বলছি, পৃথিবীর সবাই কি বাংলা ভাষার কথা বলছে? অবশ্যই না। এই যে এক একটা অঞ্চল ভেদে যে আলাদা আলাদা সংস্কৃতি গড়ে উঠেছে, আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা ধর্ম নিয়ে আলোচনা হয়েছে, এই সব কিছু আলোচনা করব হচ্ছে আমরা সাংস্কৃতিক ভূগোলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে রাজনৈতিক ভূগোল, ঠিক আছে। রাজনৈতিক ভূগোলে আমরা কি আলোচনা করব? রাজনৈতিক ভূগোলে আমরা আলোচনা করব যে একটা দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক, একটি দেশের যে বর্ডার, অর্থাৎ আমরা যেটাকে বলছি হচ্ছে সীমানা, বর্ডার বা সীমানা যেটা বলা হয়, যে একটা দেশের সীমানা কিভাবে নির্ধারণ করা হয়েছে এবং ভৌগোলিকভাবে তার অবস্থানটা কোথায়, এই সব কিছু আমরা আলোচনা করব হচ্ছে রাজনৈতিক ভূগোলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে পরিবেশগত ভূগোল। পরিবেশগত ভূগোল এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশগত ভূগোলে আলোচনা করা হবে যে আমাদের যে পরিবেশটা নানান কারণে আমরা দূষিত করছি, যেটা বর্তমানে বার্নিং কোশ্চেন, এই যে দূষিত করছি এবং এর কারণে যে জলবায়ুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের যে পৃথিবীর যে গড় টেম্পারেচার, তাপমাত্রা, সেটা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে পরিবেশ ভূগোলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমরা এখানে আলোচনা করব হচ্ছে যে প্রাকৃতিক যে সম্পদগুলো রয়েছে, খনিজ তেল, পেট্রোলিয়াম, তারপর হচ্ছে তোমার কয়লা, তারপর হচ্ছে লৌহ আকরিক, এই খনিজ তেলের যে বন্টন, এটাও আমরা আলোচনা করব হচ্ছে পরিবেশ ভূগোলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে চিকিৎসা বা মেডিকেল ভূগোল। চিকিৎসা বা মেডিকেলের মধ্যে আমরা আলোচনা করব হচ্ছে যে বিভিন্ন দেশে যে নানান ধরনের রোগের বিস্তার, এই রোগের বিস্তার, এছাড়া স্বাস্থ্যসেবার যে বন্টন পুরো বিশ্বে, এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব হচ্ছে আমরা চিকিৎসা বা মেডিকেল ভূগোলে, ঠিক আছে। এরপর হচ্ছে কৃষি ভূগোল। তোমরা জানো যে একটা কিন্তু চ্যাপ্টারই আছে হচ্ছে কৃষি ভূগোলের মধ্যে, সেখানে হচ্ছে পুরো বিশ্বে আমরা ধান, গম, পাট এগুলোর উৎপাদন দেখি, মানে ফসল উৎপাদন দেখি। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে কৃষি ভূগোলের মধ্যে, ঠিক আছে। এরপর হচ্ছে শিল্প ভূগোল। শিল্প ভূগোলের মধ্যে বিভিন্ন দেশের যে শিল্প কারখানাগুলো গঠিত হয়েছে, যেমন সার শিল্প, তারপর হচ্ছে তোমার বয়ন শিল্প, এই যে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শিল্প কারখানা গঠন হয়েছে, এই যেগুলার উৎপাদন নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে এই শিল্প ভূগোলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া তোমাদের পরিবহন ও যোগাযোগ, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, এগুলো হচ্ছে তোমরা স্লাইড পড়ে নিও, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা একেবারে মূল আলোচনায় যাব সেটা হচ্ছে আমাদের পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চল। আমরা মূল এখন আলোচনায় চলে যাব এবং আমি আবারও বলছি এই সেক্টরটা হচ্ছে তোমাদের ইয়ের জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তুমি বুঝতে পারবা যে খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা, পৃথিবীর প্রধান রাজনৈতিক যে অঞ্চলগুলো রয়েছে, এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই সেক্টরটা একটু ভালোভাবে দেখে নাও, ঠিক আছে। আচ্ছা,
ভালো করে ওয়ার্ল্ড ম্যাপটা দেখো, যারা বলতেছো ম্যাপের সমস্যা, ম্যাপ খুব সহজে ম্যাপের জায়গাগুলো চিহ্নিত করে নাও, ছোট ছোট আকারে চিহ্নিত করে নাও। কিভাবে সেটা দেখো। আচ্ছা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওয়ার্ল্ড ম্যাপ তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে। আমি তো প্রথম তোমাদেরকে মহাদেশগুলা চিনাইতেছি, ঠিক আছে, তোমাদেরকে মহাদেশগুলা চিনাইতেছি। আচ্ছা, প্রথমে যে মহাদেশ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ। আমাদের এশিয়া মহাদেশ মানে আমাদের এই ভৌগোলিকভাবে যে 7টা মহাদেশে ভাগ করা হয়েছে, এই 7টা মহাদেশের জনসংখ্যা এবং আয়তনে উভয় দিক থেকে যেটা সব থেকে বড় সেটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ, ঠিক আছে। আচ্ছা, এশিয়া মহাদেশের বিস্তৃত কতটুকু, এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের বিস্তৃতি, ঠিক আছে। এই যে টোটাল তোমরা দেখতে পাচ্ছ যতটুকু আঁকাইলাম, ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের এশিয়া মহাদেশ, ঠিক আছে। এটা কি বললাম, তোমাদের এশিয়া মহাদেশ। অর্থাৎ আমরা যদি বলি আমাদের বাংলাদেশের অবস্থানটা কোথায়, তাহলে কিন্তু আমরা আছি হচ্ছে এশিয়া মহাদেশের ঠিক দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় কিন্তু আমাদের অবস্থান, ঠিক আছে। তো এশিয়াতে এই হচ্ছে আমাদের এই যে তোমরা যদি দেখো যে এই জায়গা হচ্ছে আমাদের বাংলাদেশটা রয়েছে, ঠিক আছে। এই এশিয়া মহাদেশ প্রথমে গেল, তারপর আসো হচ্ছে ইউরোপ মহাদেশ। এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, ঠিক আছে। এখানে যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে দুইটা দেশকে বলা হচ্ছে ইউরেশিয়া দেশ। কি বললাম, দুইটা দেশকে বলা হয় ইউরেশিয়া দেশ। একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে তুরস্ক। একটা হচ্ছে রাশিয়া, একটা হচ্ছে তুরস্ক। এখন বলতে পারো ভাইয়া এদেরকে ইউরেশিয়া কেন বলা হয়? এরা আসলে রয়েছে হচ্ছে এশিয়া এবং ইউরোপের মাঝখানে। যদি আমরা রাশিয়ার কথা বলি এবং এই জায়গাতে রয়েছে হচ্ছে তুরস্ক, এই দুটা রয়েছে হচ্ছে এশিয়া এবং কি বললাম ইউরোপের মাঝখানে, যার কারণে ইউরোপের ইউরো এবং এশিয়ার শিয়া দুইটা একত্র নামকরণ করে এই রাশিয়া এবং তুরস্ক এই দুইটাকে বলা হয় হচ্ছে ইউরেশিয়া। বোঝা গেছে? যদি এমসিকিউতে আসে যে নিচের কোনটি ইউরেশিয়ার দেশ, তাহলে কি বলবা যে ইউরেশিয়ার দেশটা হচ্ছে তোমার রাশিয়া এবং হচ্ছে তুরস্ক, ঠিক আছে। আচ্ছা, দুইটা মহাদেশ গেল। এরপরে এই যে পায়ের মতো যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এটা কি আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, ঠিক আছে। যদি বলা হয় যে সব থেকে দরিদ্র বা দেশ বা সব থেকে দরিদ্র মহাদেশ কোনটা, তাহলে হচ্ছে এই আফ্রিকা মহাদেশ। আরেকটা যেটা আফ্রিকার আরেকটা যেটা বিষয় আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে আফ্রিকা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, ঠিক আছে। এখানে কিন্তু এমসিকিউতে বিগত সালে বারবার প্রশ্ন চাইছে যে নিচের কোনটি দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এখানে মাথায় রাখবা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে আসো, এই জায়গাটা টোটালি হচ্ছে আমেরিকা, ঠিক আছে। এই টোটালিটাকে আমরা কি বলবো, আমেরিকা বলবো, ঠিক আছে। আচ্ছা, এইখানে তোমাদের যেটা জানা দরকার ভূগোল পড়ার ক্ষেত্রে, তোমাদের মাস্ট যেটা জানতে হবে প্রথম পত্র হোক বা দ্বিতীয় পত্র হোক, যে আমাদের পৃথিবীটাকে বেশ কিছু রেখা দ্বারা ভাগ করা হয়েছে। কি দ্বারা ভাগ করা হয়েছে? বেশ কিছু রেখা দ্বারা। আচ্ছা আলমগীর, ইউরেশিয়া কেন বলা হয়? ও যে বললাম ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশের মাঝখানে তারা অবস্থিত, এর কারণে ইউরোপের ইউরো এবং এশিয়ার শিয়া, এর কারণে এই রাশিয়া এবং হচ্ছে তুরস্ক এই দুইটার নামকরণ করা হয়েছে হচ্ছে ইউরেশিয়া। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো আমাদের পৃথিবীর এই জায়গাতে একটা দেশ রয়েছে তোমাদের দক্ষিণ আমেরিকার, যারা ফুটবল খেলা দেখো তারা দেশটির নামের সাথে পরিচিত হবে, সেটা হচ্ছে ইকুয়েডর। লাতিন আমেরিকার একটি দেশ হচ্ছে ইকুয়েডর। তো এই ইকুয়েডর উপর দিয়ে একটা রেখা চলে গেছে, ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে নিরক্ষরেখা, ঠিক আছে। সেটা আমরা কি বলি? নিরক্ষরেখা, ঠিক আছে। তোমরা হয়তো একটু কনফিউজড হয়ে যাচ্ছ, আমি রেখাগুলো একটু সংক্ষেপে তোমাদের বর্ণনা করে দিই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখো, আমাদের যে গোলাকার পৃথিবীটা রয়েছে, আমি পৃথিবী প্রথমে বৃত্তাকার আঁকালাম। একটা জিনিস মাথায় রাখবা, যখন ভূগোল পড়তে যাবো প্রথমে তোমাদের দিক চিহ্নিত করতে হবে। কি চিহ্নিত করতে হবে? দিক চিহ্নিত করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দিক চিহ্নিত করার ক্ষেত্রে যদি কোনো চিত্র আঁকা হয়, আমি আবারও বলছি ভালোভাবে এটা মাথায় রাখ, যদি কোনো চিত্র আঁকা হয় তার ওপরের দিক হবে হচ্ছে উত্তর দিক, তার ওপরের দিক কি হবে? উত্তর দিক। আচ্ছা, ওপরের দিক উত্তর হলে তার অপোজিট দিক ডেফিনেটলি হবে হচ্ছে দক্ষিণ। উত্তর দক্ষিণ ভাগ করে নিলে এই পাশে পাওয়া হচ্ছে পূর্ব এবং এই পাশে পাওয়া হচ্ছে পশ্চিম, ঠিক আছে। এই হচ্ছে পৃথিবীর 4টা দিক,
ঠিক আছে। আচ্ছা, তো এইখানে যেটা মাথায় রাখবা যে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে কল্পিত যে রেখা, কোন দিক থেকে কোন দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে যে কল্পিত যে রেখাটি টানা হয়, এই রেখাটির নাম দেওয়া হয় হচ্ছে নিরক্ষরেখা। এটাকে নাম দেওয়া কি হয়, নিরক্ষরেখা। ঠিক আছে, এই নিরক্ষরেখা দ্বারা পৃথিবীটাকে উত্তর এবং দক্ষিণ দুইটা গোলার্ধে দিয়ে ভাগ করা হয়। কি গোলার্ধে দিয়ে? উত্তর এবং দক্ষিণ দুইটা গোলার্ধে দিয়ে ভাগ করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে নিরক্ষরেখা। এরপর পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে এই মাঝ বরাবর আরেকটি রেখা টানা হয়, যেটাকে মেরুরেখা বলে, যেটাকে মূল মধ্যরেখা বলে। ঠিক আছে, বা আরেকটা নাম দেওয়া হচ্ছে অক্ষরেখা। এই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ এই যে রেখাটি আছে এটাকে বলা হয় মূল মধ্যরেখা, এটাকে বলা হয় হচ্ছে অক্ষরেখা, এটাকে বলা হয় হচ্ছে মেরুরেখা। ঠিক আছে, এই মেরুরেখা দ্বারা পৃথিবীটাকে পূর্ব এবং পশ্চিম দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এতটুকুই আপাতত জানলে হচ্ছে। এখন এটা কেন দিলাম, এটা কেন বোঝানো লাগলো, দেখো এই যে আমাদের যে পৃথিবীর যে ম্যাপটা রয়েছে, ঠিক আছে, এই যে যেটা বললাম যেই যদি বলা হয় যে ইকুয়েডর, ঠিক আছে, এই ইকুয়েডরের উপর দিয়ে একটা রেখা টানা হয়েছে, যেটা বললাম এটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার ওপরে এটা কি বলছিলাম, উত্তর। এর কারণে এটা হচ্ছে উত্তর আমেরিকা আর এইটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকার মধ্যে কানাডা, মেক্সিকো, তারপর হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র, এগুলো হচ্ছে প্রধান প্রধান দেশ। এবং দক্ষিণ আমেরিকার মধ্যে যেগুলা হচ্ছে তোমাদের লাতিন আমেরিকার দেশ, ফুটবলের দেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, বলিভিয়া, তারপর হচ্ছে প্যারাগুয়ে, উরুগুয়ে, এই যে চিলি, এই যে দেশগুলো আছে, এই দেশগুলো আছে হচ্ছে তোমাদের দক্ষিণ আমেরিকার মধ্যে। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল হচ্ছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। সেটা কি হচ্ছে, এই যে এটা, সেটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। ঠিক আছে, আচ্ছা, এই যে এইটা যেটা আছে এই ভাষা, এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। ঠিক আছে, এখানে রয়েছে হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে নিউজিল্যান্ড। ঠিক আছে, এই দেশগুলা রয়েছে হচ্ছে তোমার এই ওশেনিয়ার মধ্যে। এরপর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা বলে একটা মহাদেশ রয়েছে। অ্যান্টার্কটিকাটা রয়েছে হচ্ছে তোমার এই জায়গাতে, অ্যান্টার্কটিকা রয়েছে হচ্ছে এই জায়গাতে। সারা বছর বরফে আবৃত থাকার যে অঞ্চলটুকু, এই জায়গাটাতে, এটাকে বলা হয় হচ্ছে অ্যান্টার্কটিকা। এই হচ্ছে আমাদের টোটাল 7টা মহাদেশ। ঠিক আছে, তাহলে দেখো আরেকবার আমি ভালোভাবে দেখাই দিচ্ছি যে মহাদেশগুলা চিনতে, আগে আমাদের মহাদেশগুলা চেনা লাগবে। আমি আবারও বলছি, এই জায়গাটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, দেখো তাহলে আমি আবার দেখা দিচ্ছি। এই যে এটা গেল হচ্ছে তোমার, এটা গেল হচ্ছে তোমার এশিয়া মহাদেশ, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, আর এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া। ঠিক আছে, আর এই পাশে রয়েছে হচ্ছে অ্যান্টার্কটিকা। তো এই হচ্ছে আমাদের টোটাল তোমার মানচিত্র। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা এই মানচিত্রের যে সম্পর্কে গোপনে কিছু তথ্য আমরা জানবো, যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমাদের মূল আলোচনা আমাদের এশিয়া মহাদেশ। ঠিক আছে, আমাদের মূল এশিয়া মহাদেশের আলোচনা। ঠিক আছে, আচ্ছা, দেখো এশিয়া মহাদেশে আমরা যেটা এর আগেও বলছি যে এশিয়া মহাদেশ হচ্ছে সব থেকে জনবহুল। যদি বলা হয় যে বিশ্বের সব থেকে জনবহুল যে দেশগুলা, সব থেকে জনবহুল যে একটা দেশ, সেটা হচ্ছে বর্তমানে রয়েছে, সেটা হচ্ছে ভারত। দ্বিতীয় অবস্থানে রয়েছে হচ্ছে চীন। এই উভয় দেশই রয়েছে আমাদের এশিয়া মহাদেশে। ঠিক আছে, তো এর কারণে দেখো বলা আছে যে বিশ্বের সব থেকে বড় এবং সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে এশিয়া মহাদেশ, যা স্থলভাগের প্রায় 33% এবং জনসংখ্যার 60% আমাদের এই এশিয়া মহাদেশে অবস্থিত। ঠিক আছে, তো এইখানে যেটা তোমরা পুরো এশিয়া মহাদেশটাকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এশিয়া মহাদেশটাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করব। ঠিক আছে, এশিয়া মহাদেশটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নেব। দেখো,
প্রথমে আমাদের যেটা এশিয়া মহাদেশ, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে যে নিচের কোনটি পূর্ব এশিয়ার দেশ, নিচের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ, নিচের কোনটি পশ্চিম এশিয়ার দেশ, এইভাবে কিন্তু প্রশ্ন আসে। এর কারণে এই দেশগুলো মুখস্থ রাখাই লাগবে, মনে রাখাই লাগবে, কিছু কর নাই। এখন এইগুলো মনে রাখার ক্ষেত্রে অবশ্যই মানচিত্রে অবস্থান দেখে পড়বা, যে কোন দেশটা ঠিক কোন জায়গায় অবস্থান করতেছে সেটা দেখে অবস্থান করবা, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে পূর্ব এশিয়া। প্রথমে আমরা আলোচনা করব কি পূর্ব এশিয়া। এই যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে পূর্ব এশিয়ার দেশ, ঠিক আছে। পূর্ব এশিয়ার মধ্যে কোন কোন দেশ রয়েছে? উত্তর কোরিয়া। অর্থাৎ দেখো আমি যেটা এর আগে বললাম যে ভূগোল পড়তে হলে সব থেকে বেশি কি লাগবে? দিক চিহ্নিত করা লাগবে। আমি যেহেতু বললাম যে এটা উপরের দিক, উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এখন কিন্তু আমরা, তুমি যে কোনো চিত্র যখন চিহ্নিত করবা তখন কিন্তু এইভাবে তোমাদের সেটা দেখে নেওয়া লাগবে। এখন যেটা তোমাদের পূর্ব দিক, আমরা তাহলে পূর্ব পশ্চিম 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন দেখো মূল এশিয়ার পূর্ব দিকে এই যে অংশটুকু রয়েছে, এইখানের মধ্যে আমরা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া, তারপর হচ্ছে নেপাল, ভুটান, তাজিকিস্তান, এই দেশগুলো পাবো হচ্ছে আমরা পূর্ব এশিয়ার মধ্যে, ঠিক আছে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে উত্তর এশিয়া, ঠিক আছে। আমরা কি জানবো? উত্তর এশিয়া, অর্থাৎ সাইবেরিয়া অঞ্চল, এই যে রাশিয়ার এই অঞ্চলটা, আমরা এটা জানবো হচ্ছে উত্তর এশিয়া নামে, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে পশ্চিম এশিয়া, অর্থাৎ যেটার আরেকটা নাম দেওয়া হয় হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য। আমাদের যেটা সব থেকে পবিত্র স্থান রয়েছে জেরুজালেম, এবং ধর্মীয় যে জায়গাগুলো সৌদি আরব, মক্কা, মদিনা, এই যে দেশগুলা, সিরিয়া, আফগানিস্তান, আজারবাইজান, তারপর হচ্ছে তোমার সৌদি আরব, ইরাক, ইরান, কাতার, এই সবগুলা দেশই রয়েছে হচ্ছে তোমার পশ্চিম এশিয়ার মধ্যে, ঠিক আছে। এরপর আসা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া। এই যে অংশটুকু এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া, ঠিক আছে। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া। আচ্ছা দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশ প্রথম, তাছাড়া ভারত, তারপর হচ্ছে তোমার মায়ানমার, তারপর হচ্ছে তোমার আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, এই দেশগুলা মোটামুটি 8টা দেশ ধরা হয় হচ্ছে তোমার দক্ষিণ এশিয়ার। এরপর দেখো, এখন দেখো এই পয়েন্টটা কোন দিকে? এটা তো দক্ষিণ, এটা পূর্ব। এখন কিন্তু দেখো এটা দক্ষিণ এবং পূর্বের মাঝখানে পড়ে গেছে। যখন মনে করো এটা হচ্ছে একটা ম্যাপ, এই কোনায় কোনো জায়গা পড়বে, এটা হচ্ছে কি? পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ। ভালোভাবে এটা মনোযোগ দাও, দেখো এটা পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ। এখন কথা হচ্ছে দুইটারই মাঝখানে পড়ে গেছে, তাহলে ওটাকে আমরা কি বলবো? তখন এই দিকটাকে আমরা বলবো দক্ষিণ পূর্ব। যদি এই কোনায় পড়তো তাহলে কি বলতাম? এটা উত্তর, তাহলে উত্তর পূর্ব। এইভাবে আমরা চিন্তা করবো। যদি এই কোনায় পড়তো তাহলে হচ্ছে উত্তর পশ্চিম, এই কোনায় পড়লে হচ্ছে দক্ষিণ পশ্চিম, সহজ হিসেব। এখন এই যে এই কোনাটা পড়ছে, এটা কোন দিক পড়ছে? ভালো করে দেখো তো কোণে, এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে দক্ষিণ। তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। কিসের দেশ? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এর মধ্যে পড়বে হচ্ছে থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, পূর্ব তিমির, ইন্দোনেশিয়া, এই দেশগুলো পড়বে হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে, ঠিক আছে। এবং এরপরে হচ্ছে মধ্য এশিয়ার বেশ কিছু দেশ রয়েছে, এই যে এটা, সেটা হচ্ছে তুরান অঞ্চল, ঠিক আছে। যেটা হচ্ছে তোমার বলা হচ্ছে তোমার হচ্ছে যে কাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, কিরমিনিস্তান, এই দেশগুলো সবগুলোই হচ্ছে তো এইগুলা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের অঞ্চল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এশিয়া মহাদেশের এই যে দেশগুলোর কথা বলা আছে এখানে, ঠিক আছে, আমি যেগুলো বললাম সেখানে এখানে উল্লেখ করে দেওয়া আছে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ। সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে ধনী যে মহাদেশটা এবং যে ধনী যে দেশগুলো রয়েছে, যুক্তরাজ্য, জার্মানি, তারপর হচ্ছে তোমার মনে করো পোল্যান্ড, তারপর হচ্ছে ইউক্রেন, এই দেশগুলো সব কিছুই রয়েছে হচ্ছে তোমার এই ইউরোপ মহাদেশের মধ্যে, ঠিক আছে। এবং ইউরোপ মহাদেশের একটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের আলোচনা জানা দরকার, যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় যেটা অর্থনৈতিক জোট, কি বললাম? সব থেকে বড় অর্থনৈতিক জোট, সেটার নাম হচ্ছে ইইউ। সেটার নাম কি? ইইউ, ইউরোপীয় ইউনিয়ন, ঠিক আছে। এই সব থেকে বড় ইউরোপীয় ইউনিয়ন বা অর্থনৈতিক জোটগুলো গঠিত হচ্ছে এই ইউরোপের যে দেশগুলো রয়েছে এইগুলার জন্য, ঠিক আছে। তো এইগুলাকে আমরা বলি হচ্ছে ইউরোপের দেশ, ঠিক আছে। আচ্ছা তো ইউরোপের দেশের যে ভাগগুলো রয়েছে সেগুলো তোমরা দেশ এখানে দেখতে পাচ্ছ, যে জার্মানি, পোল্যান্ড, স্লোভিয়া, হাঙ্গেরিয়া, বসনিয়া, সার্বিয়া, ইউক্রেন, এই দেশগুলো রয়েছে হচ্ছে তোমার ইউরোপীয় দেশ, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে
আমরা আলোচনা করব হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই যে যেটা বলছিলাম যে দক্ষিণ আমেরিকার যে জায়গাটা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, সেটার কথা আমি বলছি যে সেখানে কোন কোন দেশগুলো রয়েছে। ঠিক আছে, উত্তর আমেরিকার বলছি। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই, গরিব তো, এর কারণে আফ্রিকা মহাদেশ নিয়ে আলোচনা করার কিছু নেই। শুধুমাত্র এটা আফ্রিকার সপ্তাহে মনে রাখবা যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আমাদের আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, এখানে যে প্রধান যে দেশগুলো তোমরা শুনে থাকবা সেটা হচ্ছে নাইজেরিয়া, কঙ্গো, এই দেশে, তারপর হচ্ছে ঘানা, তারপর হচ্ছে আর তো রয়েছে চাঁদ। এই দেশগুলো রয়েছে হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকার মধ্যে। ঠিক আছে, এশিয়ার মধ্যে সবথেকে বড় মুসলিম দেশ কোনটি? এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি মহাদেশ নিয়ে আলোচনা। ঠিক আছে, আমাদের মহাদেশ নিয়ে আলোচনা হচ্ছে এতটুকুই। ঠিক আছে, এখন আমরা প্রত্যেকটা দেশের নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা এক একটা যে গুরুত্বপূর্ণ দেশ রয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এই সকল দেশ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, জুহাকে পাঠান তো, জুহাকে। জুহা নাই, স্লাইড দিল নাই তো। তো এই হচ্ছে আলোচনা। তবে একটাই দেখাচ্ছে যে নেক্সট নেটের সবার সমস্যা করতেছে, এখানকার নেটের সমস্যা। এটাতে আগেরটা ডিলিট করে দে, এখানে তো কনফিউজ হয়ে গেছিল। সেদিন হ্যাং মারছিল, রাতে চলে গেছিল। আচ্ছা, তো ক্লাস কিন্তু আরো আছে, চলে যাও না। ঠিক আছে, আমরা কোন চ্যাপ্টার থেকে সৃজনশীলটা আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। পুরা ক্লাস আছে, নষ্ট হয়ে গেছে। মারুফ, পেড ক্লাসে কথা হবে তোমার সাথে, এখানে সবার সাথেই কথা হলো। আচ্ছা, নেটের সমস্যা আজকে, আসলে এখানে কারিগরি ত্রুটি, এখানে আসলে কারো হাত নাই। এটাও হচ্ছে মানব ভূগোলের মধ্যে যাবে নেটওয়ার্ক তো, কিন্তু এখানে আসলে মানুষের আসলে তারপরে হাত নেই, মানে আমাদের হাত নেই আর কি। ঠিক আছে, এখানে অনেকক্ষণ ধরে চেষ্টা করা হইলো যে নেটের সমস্যা সলভ করা যায় কিনা, কিন্তু সলভ করা যাচ্ছিল না। এখন আমিও বুঝতে পারছি না আসলে নেটে তোমাদের কি সমস্যা হলো আজকে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদের ছোট করে একটা অ্যানাউন্সমেন্ট দিই। ঠিক আছে, একটু ছোট করে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। ঠিক আছে, তোমাদের যারা পেইড ক্লাস, মানে তোমরা পেইড করতে হবে, আমরা তো এখানে শুধুমাত্র দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তোমাদের ব্যাড লাগ যে আমি প্রথম পত্র আলোচনা করতে পারতেছি না।
আমি জানি ভূগোলের সবথেকে টাফ জায়গাটা হচ্ছে তোমাদের প্রথম পত্রে। তো আমাদের খুবই কম খরচে, তোমরা জানো যে একটা নতুন একটা ব্যাচ আমাদের আসতেছে। তোমাদের যদি অফলাইন মানে অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে, আসলে দেখো ফ্রি ক্লাসগুলো কেন দেওয়া হয়, এমনি কি দেওয়া হচ্ছে ফ্রি ক্লাসগুলো তোমাকে দেখার জন্য, পরখ করে দেখো আসলে ক্লাস তোমাদের ভালো লাগে কিনা। তোমার যদি ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ যে এই ভাইয়ারদের ক্লাস করার মানে ভাইয়ারা ভালো ক্লাস নিচ্ছে, ভাইয়াদের ক্লাস করা যায়, তাহলে তোমরা যে একটা ব্যাচ ভর্তি হবে 24 তারিখ থেকে তোমাদের ভর্তিটা শুরু হয়ে যাবে, ঠিক আছে, এবং ওরিয়েন্টেশন 12 তারিখে শুরু হবে তোমাদের মেইন একেবারে ফাইনাল পরীক্ষার জন্য। যদি আমি কথা দিচ্ছি, আমি আমার কথা বলতেছি, একেবারে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, যদি ভূগোল ক্লাস, আমি আজকে সমস্যা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, ভাবি যাবে অনেক কিছু সমস্যা হচ্ছে আজ, আমি কথা দিচ্ছি যদি ভূগোল ক্লাস করে তুমি স্যাটিসফাইড নাও হও, যদি বলো যে না ভাইয়ার ক্লাস আমার একদমই ভালো লাগে না, তুমি আমাকে পার্সোনাল নক দিবা, ভূগোলে যে কয় টাকা ফেরত দেওয়া লাগে আমি তোমাদের, যদি পেড কোর্সের যে টাকা আমি তোমাদের দরকার ফেরত দেবো। আমি শুধু বলবো তোমরা যদি নিজেরা ভালো চাও, আসলে দেখো তোমাদের পরিবার তোমাদের দিকে কিন্তু তাকিয়ে আছে যে আমাদের ছেলে মেয়েটা ভালোভাবে আছে। তোমরা এখন যেরকম প্রচুর পরিমাণে রিলস নিয়ে ব্যস্ত, প্রচুর পরিমাণে বাহ্যিক যেসব কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, আজ থেকে 1-2টা পর গিয়ে দেখবা আসলে তুমি কতটা একা হয়ে গেছো। যখন তোমাদের পাশের কেউ দেখবে একটা ভালো একটা পাবলিক ইউনিভার্সিটি চলে গেছে, ভালো একটা রেজাল্ট করে ভালো একটা কলেজে পড়তেছে, তখন তুমি দেখবা যে তুমি কোন অবস্থানে আসো, তখন নিজে বলতে পারবা না। তুমি সেদিন তোমার কত যে খারাপ লাগবে কলেজের নামটা বলতে, তোমাকে যখন জিগাবে যে তোমার ওই ফ্রেন্ড তো এমন জিগাবে, ও কিন্তু জানে যে তুমি কোথায় পড়ো, তারপরে তোমাকে জিগাবে যে তোমার ওই ফ্রেন্ড তো ওই অমুক জায়গায় চান্স পাইছে, এই তুই কই পড়তাছিস, তোর রেজাল্ট কি, তখন বুঝবা যে খারাপ লাগাটা আসলে কি জানি। আজকে যে দিনে দিনে মজা মস্তিতে সময়টা নষ্ট করে দিচ্ছ, ফার্স্ট পেপার আমি মানে ফার্স্ট পেপারের কিছু কারণে তোমাদের এই ক্লাসটা হচ্ছে টোটালে হচ্ছে তোমাদের টেস্ট যে এক্সামটা আছে সেটাকে কেন্দ্র করে, এবং টেস্টের এক্সাম তো তোমাদের হচ্ছে দ্বিতীয় পত্র, ঠিক আছে, তো ওইটাকে কেন্দ্র করে আর কি আলোচনা। তো এর কারণে তোমরা একটু চেষ্টা করবা, ঠিক আছে, যে নিজে একটু পরিশ্রম করো, পরিবারের জন্য নিজের জন্য হলেও পরিশ্রম করো। একটা সময় আমি তো বললাম যে খুবই মানে খুবই হতাশা কাজ করবে, খুবই খারাপ লাগা কাজ করবে। ব্রডকাস্ট করে না, অফ করে দাও, ভিডিও সুইচ অফ করে দাও। হ্যাঁ 5 মিনিট বলবে সেলিব্রেট ব্রেক। তো এর কারণে একটু সবাই চেষ্টা করবা নিজের জন্য, নিজের পরিবারের জন্য। ক্লাস কিন্তু শেষ হয় নাই, ঠিক আছে, ক্লাস আমি আরও নিব, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের বাকি রয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথম পত্র 40 শুরু করব ক্লাস। আজকে যা হইল পুরো। আচ্ছা, তো এর কারণে সবাই নিজের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে হলেও একটু পড়াশোনায় মন দাও। পড়াশোনা ছাড়া তোমার হাতে কিছু আছে? তোমার কি বাবার কোটি কোটি টাকা আছে যে কোটি কোটি টাকা তুমি খাইয়ে জীবন পার করে দিতে পারবা? তোমার বাবার কি সামর্থ্য আছে? আমাদের বাংলাদেশে দেখো আমরা বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের কয়জনের সামর্থ্য থাকে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো, ড্যাফোডিলে পড়াবে, তোমাকে গিয়ে বরেন্দ্র ইউনিভার্সিটিতে পড়াবে, AIUB-তে পড়াবে, এরকম সামর্থ্য আসলে কয়জনের আছে? কিন্তু তোমার তো সামর্থ্য আছে ভাইয়া, যে ভালো কিছু করে পরিবারের দিকে তাকানোর, ভালো কিছু করার তো সামর্থ্য তোমার আছে না? এখন তোমরা হয়তো বা অনেকে হতাশ পারো ভাই যে আমাদের পড়াশোনার অবস্থা খারাপ। দেখো আমি একটা কথা বারবার করে বলি, এই যে তোমরা যে পজিশনটাতে আসো ইন্টারমিডিয়েটে, ঠিক আছে, এটা হচ্ছে লাইফের একেবারে আমি বলি যে লাস্ট টার্নিং পয়েন্ট। মানে এই জায়গার থেকে তুমি দেখবা যে বেশ কিছু ফ্রেন্ড আছে যে স্কুল লাইফে, হাই স্কুল লাইফে খুবই 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 ভালো একটা স্টুডেন্ট ছিল, খুবই মেধাবী, যাদেরকে নিয়ে তুমি একটা সময় চিন্তা করতা, তোমার শিক্ষকেরা চিন্তা করতো যে কোথায় একটা যাবে, ভালো একটা কিছু করবে সে। কিন্তু দেখবা যে ইন্টারমিডিয়েট লাইফে এসে সে কেন জানে সে জায়গা থেকে সরে গেছে, নিজে সরে গেছে, সেটা যে কোনো কারণে হতে পারে। এখন তোমাদের হাতে আসলে অনেকগুলো অপশান, খারাপ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য যতটুকু না অপশান আছে তোমাদের হাতে, খারাপ হওয়ার জন্য তোমাদের হাতে অনেক অপশান। তোমার হাতে ফোন রয়েছে, তুমি সারাদিন রিলসে দেখবা। এছাড়া তো মনে করো যে নেশা তো মানে এত পরিমাণ বাজে অবস্থা হয়ে গেছে, এছাড়া প্রেম ঘটিত বিষয় তো আরও বেশি। আমরা যখন সোশ্যাল মিডিয়া আসলে নানান ধরনের ভিডিওগুলো দেখতেছি না, রোমান্টিক ভিডিও দেখি, নানান কিছু দেখি, তখন আসলে এইগুলো দ্বারা আমরা প্রচুর ইনফ্লুয়েন্স হই। আসলে আমরা ভাবি হচ্ছে লাইফটাই হচ্ছে ওইটা, ঠিক আছে, যে আমাদের লাইফ
যে আমাদের লাইফটাই হচ্ছে যে মানে আমরা খুব এনজয় করব, খুবভাবে চলে, আসলে কিন্তু লাইফটা এতটা ইজি না। আমরা আসলে ফেসবুকে যতটা রোমান্টিক ভিডিও দেখি আর দেখি খুব যে আমরা ওটা তার ইনফ্লুয়েন্স হয়ে যাই, লাইফ আসলে কিন্তু এতটা সোজা না, ঠিক আছে? তো এর কারণে আমি যেটা বললাম যে খুবই টার্নিং পয়েন্টে তোমরা দেখবা। আবার দেখবা অনেকে আছে যারা এইচএসসিতে খুবই খারাপ স্টুডেন্ট ছিল, মানে চিন্তাও করে না যে সে কোনো কিছু করবে, দেখবা হুট করে ইন্টারমিডিয়েটে সে চেঞ্জ হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের, এটা হচ্ছে লাস্ট স্টেজ। ইন্টারমিডিয়েট লাইফটা হচ্ছে তোমার একেবারে লাস্ট স্টেজ, যেখান থেকে তুমি নিজেকে চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? এর পরবর্তীতে গিয়ে তুমি কিন্তু সেই সুযোগটা আর পাবা না, যে এর পরবর্তীতে গিয়ে আমি কিছু করব, ভালো কিছু করব, এরপরে আসলে সেই সুযোগটা তোমাদের থাকবে না। তো এর কারণে বলতেছি যে লাস্ট সুযোগ তোমাদের মাসে, আর সামনে বেশ কিছু মাসে কিন্তু তোমাদের রয়েছে, নিজেকে সময় দাও। আমি বলছি না যে এখানে তোমাকে পড়তে হবে, তুমি পড়ো, আমি শুধু বলবো মানে তোমাদের পড়তে হবে, এর বিকল্প আসলে কোনো কিছু নাই। তোমার বিগত লাস্ট ইয়ারের রেজাল্টটা তো দেখছো, এই রেজাল্টটি কিন্তু ফলো করবে। নতুন চিন্তা করে যে ভোটের পরে নতুন সরকার আসবে, চেঞ্জ করে দিবে, আসলে না। দেশের মানুষ কিন্তু ওটাই অ্যাকসেপ্ট করছে যে অহরহর 80-90% পাশ করাই দিয়ে এত বেকার তৈরি করার পক্ষে কেউই না। ওরা চায় যে যারা পাশ করার যোগ্য একজ্যাক্ট তারাই পাশ করুক। গতবারের রেজাল্ট দেখে তো মনে একটু ভয় আসার কথা তোমাদের, ঠিক আছে না? তো এর কারণে একটু পড়াশোনায় মন দাও, ঠিক আছে? তো আমরা ক্লাসে যাব। তামাশা হয়ে গেল, এরকম ভাষায় ক্লাস আমি জীবনে নেই। আচ্ছা, তো এখন আমরা আবার ক্লাসে ফিরে আসি, ঠিক আছে? মূল ক্লাসে এখন আমরা আসি। আমরা এতক্ষণ মহাদেশ নিয়ে আলোচনা করলাম, যে 7টা গুরুত্বপূর্ণ মহাদেশ, কিন্তু এই মহাদেশ থেকে কিন্তু প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে কিন্তু হচ্ছে যে কোনো একটা গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে। কিভাবে আসবে আমি 2টা দেশ পড়াই, তারপর তোমাদের বোঝাই দিচ্ছি। আচ্ছা, প্রথমে যে দেশটা আমরা গুরুত্বপূর্ণ দেশ নিয়ে আলোচনা করব, আবার ক্লাসের দিকে মনোযোগ দাও, ঠিক আছে? যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত, ঠিক আছে? আমরা সেটা নিয়ে আলোচনা করব, হচ্ছে ভারত নিয়ে আলোচনা করব। বলে রাখে ভারত হচ্ছে এখন গুরুত্বপূর্ণ কম, কারণ ভারত নিয়ে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকালে এটাই, বর্তমানে ভারত নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তবে এমসিকিউটা জানা দরকার। আচ্ছা, ভারত হচ্ছে, তোমরা সবাই জানো যে আমাদের এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ার হচ্ছে একটা দেশ হচ্ছে ভারত। এবং যেটা পয়েন্ট সব থেকে মনে রাখবা, বর্তমানে সব থেকে জনবহুল দেশ হচ্ছে ভারত। জনসংখ্যায় 1 নম্বরে, যদি কোনো বইয়ে চীন থাকে সেটা আপাতত ভুল। বর্তমানে জনসংখ্যায় 1 নম্বরে রয়েছে হচ্ছে ভারত, ঠিক আছে? এই ভারত রয়েছে হচ্ছে তোমাদের 1 নম্বরে। এখন হচ্ছে ভারত নিয়ে বেশ কিছু তথ্য আমাদের জানা দরকার। ভারতের হচ্ছে মুদ্রা রুপি, তোমরা সবাই জানো। ভারতের রাজধানী নয়াদিল্লি, সবাই এটা জানো, ঠিক আছে? মেন যেটা গুরুত্বপূর্ণ এখানে, ভারতের যেটা রাজ্য, আমরা জানো আমাদের বাংলাদেশ যেরকম বিভাগ এবং এককেন্দ্রিক শাসিত,
তেমন ভারত কিন্তু এক কেন্দ্রিক শাসিত না, ভারত হচ্ছে রাজ্য বিস্তৃত শাসিত। ভারতের টোটাল রাজ্য আছে হচ্ছে 28টা। কয়টা রাজ্য? টোটাল রাজ্য আছে হচ্ছে 28টা। এবং সর্বশেষ যে রাষ্ট্র সেটা হচ্ছে তেলেঙ্গানা। এটা একটু ভালোভাবে মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ভারত নিয়ে একটু আলোচনা। এখন আমাদের বাদবাকি যেটা নিয়ে আমাদের আলোচনা রাখবে সেটা হচ্ছে ভারতের অবস্থান, ঠিক আছে? এখানে যে অক্ষাংশ দ্রাঘিমাংশ, এখানে অক্ষাংশ দ্রাঘিমাংশ যারা আমার পেইড ক্লাসে আছে তারা অক্ষাংশ দ্রাঘিমাংশ খুব ভালোভাবে বুঝতে পারার কথা। তো অক্ষাংশ দ্রাঘিমাংশ হচ্ছে যে সে প্রায় 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 নর্থ অর্থাৎ উত্তর থেকে উত্তরে অবস্থিত, এবং 87 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট অর্থাৎ পূর্ব দিকে অবস্থিত হচ্ছে এই এশিয়া মহাদেশ, ঠিক আছে? যার উত্তরে আমরা যদি বলি, এই যে এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে ভারতের ম্যাপ, এর উত্তরে রয়েছে হচ্ছে চীন, ঠিক আছে? উত্তরে চীন, এই পাশে রয়েছে হচ্ছে আফগানিস্তান, এই পাশে হচ্ছে নেপাল, ভুটান রয়েছে, ঠিক আছে? আমাদের যদি পূর্ব দিকে বলি তাহলে এই যে আমরা বাংলাদেশ রয়েছে হচ্ছে পূর্ব দিকে, এবং পুরো দক্ষিণ দিকে রয়েছে হচ্ছে ভারত মহাসাগর, ঠিক আছে? এটা হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে মোট আয়তনের কথা, এখানে ভারতের কথা বলা আছে যে মোট আয়তন কত, দৈর্ঘ্য কত, এটা ওটা বলা আছে। আচ্ছা, এইখানে ভারতের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতের জলবায়ু। ভারতের জলবায়ুটাকে বলা হচ্ছে সাধারণত উষ্ণমণ্ডলীয়। তো ভারতীয় এক এক জায়গায় এক এক ধরনের জলবায়ু রয়েছে, ঠিক আছে? মানে বিশাল ভারতে এরকম দেখা যায় যে কোন অঞ্চলে বরফ শীতল পড়ছে, বা কোন অঞ্চলে মরুভূমি হয়ে যাচ্ছে রোদে তাপে, ঠিক আছে? আবার কোন অংশে বন্যা হচ্ছে। ভারতের ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের জলবায়ুটা এত বিস্তৃতি, ঠিক আছে? তো এই হচ্ছে ভারতের জলবায়ু। এছাড়া জনসংখ্যা 130 কোটি এখানে দেওয়া আছে টোটাল। এখন বর্তমানে আমার বলতে হলে বর্তমান জনসংখ্যা হচ্ছে প্রায় 140 কোটি, এবং এখানকার প্রধান ধর্ম হচ্ছে হিন্দু, এছাড়া মুসলিম, বৌদ্ধ এ ধর্মের জনগোষ্ঠী এখানে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, অর্থনীতির কথা যদি বলা হয়, ভারত অর্থনীতির দিক দিয়ে বেশ সমৃদ্ধ লাভ করেছে। এর কৃষি, শিল্প এবং বেশ কিছু যন্ত্রপাতির দিক দিয়ে চিন্তা করলে তোমাদের এই ভারতের গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রশাসনিক, যেটা বললাম যে এখানে বেশ কিছু রাজ্যে বিস্তৃত, 28টি রাজ্য রয়েছে, সেটা আমি বললাম, ঠিক আছে? আচ্ছা, এরপর আসা হচ্ছে দক্ষিণ কোরিয়া। ঠিক আছে? দক্ষিণ কোরিয়া একটি সমুদ্রর খুবই একেবারে মধ্যে বলা যায়, শুধুমাত্র একদিক উত্তর দিকে হচ্ছে তোমার যদি বলা হয়, এই যে তোমরা দেখো যে এই যে দক্ষিণ কোরিয়া, ঠিক আছে? দক্ষিণ কোরিয়ার উত্তরে হচ্ছে উত্তর কোরিয়া, বাদ বাকি কিন্তু এই পাশে যদি আমরা দেখি তাহলে হচ্ছে মানে পূর্ব দিকে রয়েছে হচ্ছে প্রশান্ত মহাসাগর, এবং পশ্চিম দিকে রয়েছে হচ্ছে তোমার ভারত মহাসাগর অংশ, এবং এই পাশে রয়েছে হচ্ছে কোরিয়া সাগর, ঠিক আছে? তো এইটা হচ্ছে মুদ্রা কি ইন্ডিয়া, রুপি, ভারতের মুদ্রা হচ্ছে রুপি, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার এই হচ্ছে তোমাদের কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল, এটা একটু ভালো করে মাথায় রেখো, ঠিক আছে? দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল, কি বললাম? সিউল, এবং ভাষা হচ্ছে কোরিয়ান ভাষা। এবং দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ যেটা এর মুদ্রা হচ্ছে ওন। এখন দেখো ভাইয়া, ভালো করে মাথায় রেখো, এই যে রাজধানী সিউল, ভাষা কোরিয়া, মুদ্রা হচ্ছে ওন। অ্যাডমিশনের বই যদি তোমরা কেউ কিনে থাকো তাহলে মাস্ট সাধারণ জ্ঞান আন্তর্জাতিকের মধ্যে গিয়ে দেখবা এই প্রশ্নটা বিগত সালে রাজশাহী ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে সহ বেশ কিছু ইউনিভার্সিটিতে বারবার আসছে, যেখানকার মুদ্রা কি, দক্ষিণ কোরিয়ান মুদ্রার নাম কি? দক্ষিণ কোরিয়ার মুদ্রা হচ্ছে ওন। এখানে প্রত্যেকটা দেশের মুদ্রার নাম, রাজধানীর নাম, প্রত্যেকটা দেশের তোমার রাজনৈতিক অবস্থান কি এই সম্পর্কে ধারণা লাগে। তোমরা যখন এই সকল অর্থাৎ প্রথম অধ্যায়টা ভালোভাবে পড়ে ফেলতেছো তখন কিন্তু তোমাদের অ্যাডমিশনের মোটামুটি সিঁড়ি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভৌগোলিক অবস্থান তো আমি ব্যাখ্যা করেই দিলাম কোথায় আছে। এছাড়া জনসংখ্যা, সামাজিক অবস্থা, জনসংখ্যা এখানে প্রায় 71 মিলিয়ন জনসংখ্যা রয়েছে, এবং সমাজ ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক, যদিও এখানে বেশ কিছু সামাজিক এবং মানবাধিকার চ্যালেঞ্জ আমরা লক্ষ্য করে হচ্ছে দক্ষিণ কোরিয়া, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে অর্থনীতি। দক্ষিণ কোরিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এর অর্থনীতি। দক্ষিণ কোরিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ কি? এর অর্থনীতি। এর অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে লৌহ জাতীয় যে পণ্য এবং জাহাজ তৈরির জন্য খুবই প্রসিদ্ধ অবস্থানে রয়েছে হচ্ছে দক্ষিণ কোরিয়া, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা আলোচনা করে হচ্ছে
জাপান, জাপানকে বলা হয় হচ্ছে সমুদ্র বেষ্টিত একটি দেশ। 4টি প্রধান দ্বীপ, হোক্কাইডো, হোংসু, কিয়াংসু এবং আরেকটা রয়েছে হচ্ছে শিকাগো। এই 4টা প্রধান দেশ। এই কথা মাথায় রাখবা, জাপান হচ্ছে একটি সমুদ্র বেষ্টিত দেশ। যদি জাপানকে তোমরা দেখো তাহলে দেখবে হচ্ছে চারদিকে হচ্ছে সমুদ্র দিয়ে বেষ্টিত এবং এর কোনো স্থলসীমা কোনো দেশের সাথে নেই। বাংলাদেশের সাথে যেরকম বাংলাদেশের সাথে ভারত, মায়ানমারের যেরকম বর্ডার রয়েছে, জাপানের কিন্তু এরকম কোনো বর্ডার নেই। ঠিক আছে, তো জাপান হচ্ছে একটি পূর্ব এশিয়ান দেশ। এবং আরেকটি যেটা বিষয়, জাপানকে বলা হয় হচ্ছে সূর্যোদয় দেশ। এইটা ভালো করে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। জাপানকে কি বলা হয়? জাপানকে বলা হয় হচ্ছে সূর্যোদয় দেশ। সৃজনশীল কীভাবে আসে এখান থেকে আমি বলি। মনে করে এভাবে দেয় যে রহিম, মনে করো যে রহিম বাংলাদেশ থেকে পড়াশোনার কাজে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে গেছে, যে দেশকে বলা হয় হচ্ছে সূর্যোদয়ের দেশ। এটা থাকবে হচ্ছে তোমার উদ্দীপক। গ নাম্বারে বলবে যে উদ্দীপকের রহিমের ভ্রমণকৃত দেশ বা শিক্ষার জন্য উদ্দেশ্যে যাওয়ার দেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো। এই টাইপের কিন্তু প্রশ্ন থাকবে তোমার। এই একটা অপশন, একটা ক্লু দেখে যে কি বলছে সূর্যোদয় দেশে, একটা ক্লু দেখে তোমার বুঝতে হবে সেটা কোন দেশের কথা বলছে। আবার মনে করে বলতে পারে যে ব্যবসায়িক কাজে বাংলাদেশ থেকে একজন উত্তর আমেরিকার একটা দেশে গেছে, যে দেশে 50টি তারকা খচিত। এই যে এই টাইপের প্রশ্ন থাকবে। গ নাম্বার বলবে যে উদ্দীপকের ব্যবসায়িক ভ্রমণকৃত দেশের রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করো। তোমার একটা ক্লু দেখে তোমার বুঝতে হবে যে সেটা কোন দেশের কথা বলছে। এই অধ্যায় থেকে কিন্তু এই টাইপেরই প্রশ্ন আসবে। ঠিক আছে, তো এইটা একটু ভালো করে মাথায় রাখো। তো এই হচ্ছে জাপান। জাপানের ভৌগোলিক অবস্থা থেকে জাপানের, জানো যে মোটরযান পণ্যের ক্ষেত্রে জাপান হচ্ছে সব থেকে শীর্ষে। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আমরা জানবো হচ্ছে ইউরোপের সব থেকে প্রসিদ্ধ দেশ এবং যে দেশটি পৃথিবীর প্রায় অর্ধেক একটা সময় শাসন করেছিল সেটা হচ্ছে যুক্তরাজ্য। ঠিক আছে, যেটাকে আমরা বলে হচ্ছে যুক্তরাজ্য, বা হচ্ছে গ্রেট ব্রিটেন আলাদা নাম দেওয়া হচ্ছে। যে এই জায়গাতে গ্রেট ব্রিটেন অর্থাৎ তোমার স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং হচ্ছে আয়ারল্যান্ড এবং ওয়েলস, এই 4টার মিলনস্থলকে বলা হয় হচ্ছে যুক্তরাজ্য, যার রাজধানীটা হচ্ছে লন্ডন। ঠিক আছে, এবং এর মুদ্রা যেটা সেটা হচ্ছে পাউন্ড। মনে রাখবা, যেটা মুদ্রাটা কি যুক্তরাজ্যে, সেটা হচ্ছে পাউন্ড। ঠিক আছে, এবং যুক্তরাজ্যের যেটা প্রধান গুরুত্বপূর্ণ বিষয়, যুক্তরাজ্যের প্রধান হচ্ছে এরা সাংবিধানিক রাজতন্ত্র, মানে এখনো কিন্তু রাজা হচ্ছে তাদের প্রধান। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রাখো যে যুক্তরাজ্য হচ্ছে এখনো মানে যে কারণে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সাংবিধানিকভাবে এখনো রাজতান্ত্রিক ব্যবস্থাটা রয়েছে। ঠিক আছে, তো এরপরে যেটা আমাদের অতি গুরুত্বপূর্ণ এবং বর্তমানে বিশ্বের মোড়ল যে রাষ্ট্রটা বলা হয় সেটা হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকার সব থেকে মার্কিন, তোমরা ট্রাম্পকে সবাই চিনে থাকবা, যে দেশের শাসক হচ্ছে ট্রাম্প। ঠিক আছে, এইখানে দেখো যেটা আমাদের গুরুত্বপূর্ণ, আমি পয়েন্ট কথা বললাম, ওই যে বলছিলাম মনে আছে যে একটি রহিম মনে করো ব্যবসায়িক কাজে উত্তর আমেরিকার একটি দেশে গেছে, যে দেশের মানচিত্র হচ্ছে তারকা খচিত। এই যে দেখো 50টি তারকা। ঠিক আছে, কি রয়েছে? 50টি তারকা খচিত। এটা মাথায় রাখবা যে আমেরিকার এই 50টি তারকা দ্বারা তার 50টি রাজ্যকে বোঝায়। আমেরিকার 50টি যে রাজ্যটা রয়েছে সে 50টি রাজ্যের নির্ধারক হিসেবে এই 50টি তারকাকে বোঝায়। ঠিক আছে, তো এর কারণে বলা হয় হচ্ছে আমেরিকা আবিষ্কার করেন হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস। 1492 সালে ইউরোপ মহাদেশে পর্তুগিজ নাবিক এই ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম তোমার আমেরিকা মহাদেশে পাড়ি জমায়, যার নাম অনুসারে দেশের নামকরণ করা হয়েছিল কিন্তু কলম্বিয়া। কলম্বিয়ার নাম তোমরা শুনছো, দক্ষিণ আমেরিকার নাম। তো এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। এটা ডলার হচ্ছে মুদ্রা ব্যবস্থা, এটা তোমরা সবাই জেনে থাকো। ঠিক আছে, তো এই হচ্ছে দেশ। এবং আমাদের বাংলাদেশ নিয়ে আলোচনা প্রয়োজন। আমাদের বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার দক্ষিণাংশে অবস্থিত, যার 20°34' উত্তর অক্ষাংশ থেকে 26°38' উত্তর অক্ষাংশ এবং 88°01' পূর্ব দ্রাঘিমা থেকে 92°91' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এবং বাংলাদেশের উপর একটি গুরুত্বপূর্ণ রেখা গেছে, যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উপর দিয়ে যে ট্রপিক অফ ক্যান্সার বা
তোমার যেটা বলা হয় হচ্ছে কর্কটক্রান্তি রেখা, 23.5 উত্তর যে রেখা, এই কর্কটক্রান্তি রেখাটি চলে গেছে হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রের রাজধানী কোথায়? ওয়াশিংটন ডিসি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী, ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাও বললাম যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। ঠিক আছে, আচ্ছা, এমসিকিউ দেওয়া আছে, কিন্তু এমসিকিউ সলভ করে আসলে সময়টা হচ্ছে না, তারপরেও 2 মিনিটের মধ্যে এমসিকিউ যতটুকু পারো আমরা করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। ঠিক আছে, দেখো সমুদ্র বেষ্টিত দেশ কোনটি? সমুদ্র, আমি কিন্তু এর মধ্যে পড়াই দিছি যে সমুদ্র, চারদিকে সমুদ্র বেষ্টিত দেশ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ। ঠিক আছে, যতটা পারো সলভ করে দাও। ঠিক আছে, সমুদ্র বেষ্টিত দেশ কিন্তু হচ্ছে জাপান, যেটাকে আমি দেখালাম যে সমুদ্রের একেবারে মাঝখানে, যে দেশের সাথে স্থলভাবে কোনো দেশের বর্ডার নাই, তাহলে হচ্ছে সমুদ্র বেষ্টিত দেশ কোনটি? জাপান। ঠিক আছে, সমুদ্র বেষ্টিত দেশ কোনটি? জাপান। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, দেখো হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, এবং দ্বিতীয় বৃহত্তমকে আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, এবং দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কি হচ্ছে তোমাদের আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, আচ্ছা, বৃহত্তম মহাদেশ আফ্রিকা হবে জ্ঞান, বৃহত্তম মহাদেশ হচ্ছে তোমার। আচ্ছা, তারপর দেখো ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি মিলিয়ে মানব ভূগোলে যে শাখায় আলোচনা করা হয়, এটা নিয়েও আমি বলছি যে আমরা ভাষা, ধর্ম, আমাদের এক এক জায়গায় যে এক এক ধরনের ভাষা, এক এক জায়গায় এক এক ধরনের বর্ণ, ধর্ম, এটা কোথায় আলোচনা করা হয়? এটা আলোচনা করা হয় হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের মধ্যে। এটা কোথায় আলোচনা করা হয়? সাংস্কৃতিক ভূগোলে, যে এক এক জায়গার এক একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে এক এক রকম। দেখো সহজে এমসিকিউগুলো তোমরা কিন্তু সলভ করতে পারবা এখন। আচ্ছা, এখন দেখো হচ্ছে কোনটি মানব ভূগোলের শাখা? কোনটি মানব ভূগোলের শাখা? দেখো, অর্থনৈতিক ভূগোল, হ্যাঁ এটাও তো মানব ভূগোল। জনসংখ্যা ভূগোল, এটাও মানব ভূগোল। তারপর হচ্ছে পরিবহন ভূগোল, এটা হচ্ছে মানব ভূগোল। এবং সর্বশেষ যেটা আছে হচ্ছে সবগুলো। ঠিক আছে, আচ্ছা, তার মানে হচ্ছে এটার হচ্ছে ঘ অ্যান্সার, সবগুলো হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমরা লাস্ট এমসিকিউটা দেখবো, লাস্ট একটা এমসিকিউ দেখবো, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কোনটি? ঠিক আছে, আমাদের যে এশিয়া মহাদেশে যে ভাগ করছিলাম তার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ। ঠিক আছে, মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে দেখো কাতার, ভুটান, নেপাল, এইগুলা সবগুলাই কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। আমরা দক্ষিণ এশিয়ার দেশ আলোচনা করছিলাম। কাতার, কুয়েত, এইগুলা দেশ, সৌদি আরব, ইরাক, ইরান, এই সবগুলা দেশ হচ্ছে তোমার মধ্যপ্রাচ্যের দেশ। তাহলে আমরা মধ্যপ্রাচ্যের দেশ কোনটি? উত্তর অ্যান্সার হচ্ছে ক, কাতার। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আলোচনা। ঠিক আছে, আজকে একটু সমস্যার জন্য ক্লাস নিতে সমস্যা হলো, সামনের দিন থেকে আশা করি খুবই ভালো ক্লাস হবে। একটু সবাই অ্যাক্টিভ থাকবা, এবং তোমরা জানো যে যদি অ্যাক্টিভ না থাকো তাহলে কিন্তু গ্রুপ থেকে বের করে দেবা। ফ্রি ক্লাস কিন্তু বলে একেবারে যে থাকবে তা কিন্তু না। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে। সবাই খুবই 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 ভালো থাকো।